ঠিক এইভাবেই আমাদের প্রেজেন্টেশন করা উচিত। তো এডুকেশন একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অবশ্যই, কারণ কি যে এটি কোলেস্টেরলের সাথে তুলনা করা যায়, এটি কোলেস্টেরলের মাত্রা থেকে অনেক সময় বোঝা যায় তার হার্ট ডিজিজ হবে কি না। ঠিক তেমনইভাবে একটা ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি ওইটা বুঝতে পারবো যে ওর এডুকেশন লেভেলটা কীরকম। সেজন্য এই এডুকেশন সেক্টরে অবশ্যই প্রপার প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন প্রয়োজন আছে। এবং অন্য ন্যাশনের সাথে যদি আমরা কম্পিট করতে চাই, তাহলে পরে আমাদের নিজেদেরকে কিভাবে প্রস্তুত হতে হবে এবং বর্তমান অবস্থাটা কি সেটাও আমাদের জানার প্রয়োজন। এবং আমরা জানি আমরা এখন 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছি এবং নলেজ ইকোনমি এটি সবচেয়ে প্রিভ্যালেন্ট কনসেপ্ট অ্যাট দ্য মোমেন্ট। তো এডুকেশন রিকোয়ারমেন্ট ফর আওয়ার ফিউচার জেনারেশন কি হওয়া উচিত, তাদেরকে আমরা কিভাবে ট্রেন করব। আমরা যদি ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কথা চিন্তা করি, যখন প্রথমত ওয়েস্টার্ন ইউরোপে এটির সূচনা হয়, ইংল্যান্ডের সূচনা হয়, স্টিম ইঞ্জিন যখন আবিষ্কার হয়, তখন তারা এইটি বরকতে অনেক যুদ্ধে জয়লাভ করেছে, অন্যান্য দেশ দখল করেছে, তারা কলোনাইজেশন করেছে এবং এই কলোনাইজেশনের একটি ফল আমাদের আলোচকবৃন্দ বলে গিয়েছেন যে আমরা লিখতে শিখেছি একটা অ্যাপ্লিকেশন করার শেষে যে ইউর ওবিডিয়েন্ট সার্ভেন্ট, তাদের যে প্রয়োজন সেই প্রয়োজন তারা মিটিয়েছে। কলোনাইজেশনের পরে তাদের নিজেদের ন্যাশনাল ওয়েলথ অনেক বেড়েছে এবং পলিটিক্সে ডমিনেট করেছে। এবং পরবর্তীতে গ্র্যাজুয়ালি যখন আমরা এই 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যুগে আসলাম, আমরা এখন দেখতেছি যে ইউএসএ এবং ইউরোপ তারা বিগ বয়েসের রোল তাদের অ্যাটিটিউড আছে এবং আমরা পিছিয়ে যাচ্ছি এবং আমাদের চিন্তাধারা যেটি উত্তম সেটাও আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না, কিংবা নিজেদের দেশেও ইমপ্লিমেন্ট করতে পারছি না। তো এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য কি প্রয়োজন? কারণ কি যে ফিউচার জেনারেশনকে ঠিক সেইভাবেই ট্রেন করতে হবে, তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট জবের কথা বলা হয়েছে। সেই অ্যাপ্রোপ্রিয়েট জবের জন্য তাদেরকে কিভাবে আমরা তৈরি করব এবং তৈরি করার পরে তাদের এমপ্লয়মেন্ট দিতে পারবো কিনা। আমাদেরকে তো জব ক্রিয়েশন করতে হবে এবং আনএমপ্লয়মেন্টও দূর করতে হবে। দিস মাস্ট বি কেপ্ট ইন মাইন্ড। সেজন্য যে সমস্ত প্রজেক্টগুলো প্ল্যান করা হবে, ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো, বিশেষ করে মেগা প্রজেক্টগুলো, আমরা তো আজকাল দেখছি অনেক মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু এখানে আবার অনেকে লুটপাটের কথাও বলেছেন। তো এখন এখানে জব ক্রিয়েশন হচ্ছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে, যেটা আমাদের ছাত্ররা পাশ করার পরে যেন চাকরি পায়। তো এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথাটা বললাম, তো রিকোয়ারমেন্টগুলো কি? দেয়ার আর সেভারাল ফ্যাক্টরস, এবং যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে সেগুলো আমাদেরকে এমনভাবে ইমপ্লিমেন্ট করতে হবে যাতে করে আমরা ইন্টারন্যাশনালি কম্পিটিটিভ হই। কারণ বাংলাদেশ একটি ছোট দেশ এবং আমাদের অনেকের উপরই নির্ভর করতে হবে। আপনারা জানেন যে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে অনেক লোক কাজ করতেছে। এবার ইফ দি বায়ার সে যে আমরা তোমাদের কাছ থেকে কিনবো না, অন্য জায়গায় যাবো, what will happen to the economy and what will happen to the employment of the people here? So internationally competitive is a very important factor. এখন এটা একটা গ্লোবাল ভিলেজ, এই ভিলেজের মধ্যে আমাদেরকে কম্পিটিটিভ থাকতে অবশ্যই হবে। এখন যদি এই কয়টা ফ্যাক্টরের কথা চিন্তা করি, আমাদের কি কি করা উচিত, কি কি ইম্পর্টেন্ট। প্রথমতেই আমি বলবো দি ফুড সিকিউরিটি, কারণ খাদ্যটা হচ্ছে একটি আমাদের মৌলিক চাহিদা। কিন্তু আগে যখন আমরা দেখেছি যে বেশিরভাগই লোকই তারা এগ্রিকালচার সেক্টরে কাজ করতেছে, কারণ ওখানে যথেষ্ট লেবারের প্রয়োজন হয়। তো ব্রিটিশরা এই এগ্রিকালচার রিভলিউশনের মাধ্যমে অনেক লোক, অনেক ম্যান পাওয়ার তারা ফ্রি হতে পেরেছে এবং ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের জন্য বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ পেয়েছে। বাংলাদেশও এগ্রিকালচার ফিল্ডে কিন্তু ভালো করতেছে এবং আরও ভালো করতে হবে। আপনারা জানেন যে আমাদের পপুলেশন 1971 সালে যা ছিল সেই তুলনায় এখন ডবলের থেকেও বেশি, কিন্তু আমাদের খাদ্য তৈরি করার যে জমি, সেই জমির পরিমাণ তো ডবলের চেয়ে আর বাড়েনি, দেশের যে আয়তন তা বাড়েনি। কিন্তু আল্লাহর কাছে শুকর যে টেকনোলজি, যে অটোমেশন, যে সায়েন্টিফিক এগ্রিকালচার সায়েন্স, এগুলো যে ইমপ্রুভমেন্ট হয়েছে এবং ইমপ্রুভমেন্টের পিছনে লোকের অনেক পরিশ্রম, চিন্তা ভাবনা আছে। সো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ফুড সিকিউরিটি এটা ইম্পর্টেন্ট, যাতে করে আমরা অন্যের উপরে কখনোই না ডিপেন্ডেন্ট হই।
আমাদের ইয়ং পিপলদেরকে ম্যানেজারাল এন্টারপ্রেনার স্কিল এবং উন্নত করে তুলতে হবে তাদের, যাতে করে তারা এই সমস্ত কাজগুলো যেগুলো পরে আরো বলবো সেগুলো তারা যেন নিজেরা ম্যানেজ করতে পারে। এর সাথে আমাদের এথিক্যাল ব্যাপারটাও থাকবে, ওটা 5 নম্বরে আমি বলবো একটু সম্পন্ন। তো এইটির সাথে সাথে যে র মেটেরিয়ালসগুলো কিংবা আউটপুটগুলোর জন্য এবং আমাদের যাতায়াতের জন্য এয়ারপোর্ট, সি, রিভার পোর্টস, রিভার্স, রোডস, এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলো, এগুলো প্রপার মেনটেনেন্স আফটার দেয়ার কনস্ট্রাকশন, এই সম্বন্ধে আমাদের যে সমস্ত ছাত্ররা গ্র্যাজুয়েট হবে তাদেরকে সঠিক ধারণা এবং ট্রেনিং দিতে হবে। এবং গ্রিন এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্সেস, আমাদের ন্যাচারাল রিসোর্স কিন্তু যে অনেক আছে তা না, যা আছে সেগুলো যেন আমরা এমনভাবে করি, যেহেতু আমরা যখন এক্সপ্লয়েট করি ন্যাচারাল রিসোর্স তা কিন্তু অনেক খারাপ, এইগুলোর অভাবে they could not utilize that one properly. আল্লাহ অনেক সম্পদ দেন, কিন্তু এই সম্পদের খলিফা হিসেবে এগুলো প্রপার ইউটিলাইজেশন এবং এগুলো যেন আমরা অপচয় না করি, এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং আমাদের ফিউচার জেনারেশনের মেন্টালিটিও যেন ঠিক ওইভাবে ট্রেন্ড আপ হয়। এবং যে লিগাল সিস্টেম দ্যাট সাপোর্টস বিজনেস, সোশ্যাল স্টেবিলিটি, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, যেটা সেটারও একটা সাপোর্ট দিতে হবে, এইসব বিষয়েও আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি জাস্ট আমি টেকনিক্যাল কথা প্রথম দিয়ে শুরু করেছিলাম, তার মানে নয় এই যে আমরা ওর মধ্যে লিমিটেড থাকবো। অল দি সাপোর্টিং অ্যাভিনিউস, অল দি সাপোর্টিং যে সমস্ত ফিল্ড আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমরা একটা টোটাল সোসাইটিকে ডেভেলপ করতে চাই, ফিউচার জেনারেশনকে আমরা উঠাইতে চাই, যার মধ্যে এথিক্যালটাও খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকে আলোচক বলে গেছেন। যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছিল ওর মধ্যে ইনোভেশন ছিল, আমাদের ছাত্ররা কিন্তু অনেক ইনোভেটিভ, তাদের যে ইনোভেশনগুলো আছে সেই ইনোভেশনগুলো আমাদেরকে সাপোর্ট করতে হবে। যেমন কিনা স্টিম ইঞ্জিন যখন প্রথম হয়েছিল ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময়, একটি ছোট ছেলে সে ডি-স্লাইড ভালভ সে ওটা আবিষ্কার করলো যে কিভাবে করা যায়, তো ওইটাকে সে ফিট করে দিয়ে সে খেলতে চলে গেল। এইটাই ইনোভেশন। আমাদের ছেলেরা অনেকে যেখানে রোবোটিক্সের হেড আছেন ঢাকা ইউনিভার্সিটি, ডক্টর দেওয়ান, হি নোস, অনেক সেশনে উনি যান যে ছেলেরা যে সমস্ত কম্পিটিশনে যায়, রোবোটিক্সের বিভিন্ন ডিভাইস তৈরি করে, এবং হি অলসো সার্টিফাইড। আমাদের ছেলেরা কিন্তু অনেকেই ইনোভেটিভ। তো এই জিনিসগুলো কিন্তু অনেকে আমরা কি করছে না করছে এগুলো যদি আমরা ডিসকারেজ করে দিই, এটাও ঠিক হবে না। সো দ্যাট আমাদের ফিউচার জেনারেশনগুলো যেন খারাপভাবে যেন না বেড়ে ওঠে। তো সাবসিকুয়েন্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনগুলো যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু কম সময়ের মধ্যে আবার শেষ হয়ে যাচ্ছে। যে ফার্স্ট সেটা ছিল প্রায় 100 বছরের, এবং যেটা সেকেন্ড রিভলিউশন সেটা প্রায় 100 বছরের, কিন্তু if you look at the third industrial revolution, fourth industrial revolution, এগুলো কিন্তু আরো কম সময়, the span of life is less and less. সেজন্য আমি একটা টেকনোলজি, একটা নলেজ যেটা আমি অ্যাকুয়ার করলাম, এটা যে আমার দিয়ে এটা যে আমি পানি ধুয়ে যে খাবো সেটা হবে না। You have to retrain yourself, যাতে করে আমরা ইন্টারন্যাশনালি কম্পিটিটিভ যেন থাকি। সো কারণ হচ্ছে যে আমরা will get lesser and lesser time to catch up with the world order. আমি প্রথমে বলছি ওয়ার্ল্ড অর্ডারের সাথে আমাদের ম্যাচ করে চলতে হবে। তো দেখছেন এখানে যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন 1 1760 থেকে 1840, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন সেটা ইলেকট্রিক্যাল পাওয়ার মাস প্রোডাকশন ওই যুগে ছিল 1870 থেকে 1970, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন 3 দেখেন we had automation, robotics, IT systems, এইটা কিন্তু অনেক কম সময়ে ছিল। 1970 থেকে যদি শুরু হয়, এখন যদি বলি 2024, কিন্তু অনেক আগেই থার্ড ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যুগ প্রায় শেষ হয়ে গিয়ে এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে আমাদেরকে চিন্তা করতে হচ্ছে। Where you have got the smart factory, then Internet of Things, IoT, artificial intelligence, big data, efficient supply chain. এই যে efficient supply chain যদি ভালো মতো না থাকে, যেটা আমি বিভিন্ন কমিউনিকেশন সিস্টেমসের কথা বললাম, সেইগুলো যদি ভালো না থাকে তাহলে আপনার অন্যান্য জিনিসগুলো কোনো কাজে আসবে না। যদি এইগুলো সামারাইজ করি তাহলে আমাদের ফিউচার জেনারেশনের জন্য কি দরকার? উই শুড হ্যাভ এ স্কিল ম্যান পাওয়ার, এনাফ স্কিল এবং প্রপারলি স্কিল যে ফিল্ডে দরকার। দে শুড হ্যাভ দ্য ম্যানেজার এন্টারপ্রেনার স্কিল,
We should have the navigable, এখন অনেক রিভার সিল্টেড হয়ে যাচ্ছে, rivers, ports, roads, natural resources. We need a stability, political and social, and ethics, morality, and a good legal system. তাহলে আমাদের স্ট্রেস দিতে হবে সায়েন্স টেকনোলজি ছাড়াও ফাইন্যান্সিয়াল স্কিল, এন্টারপ্রেনারশিপ, সোশ্যাল অ্যান্ড লিগাল সিস্টেম এটসেট্রা। এগুলো হচ্ছে পার্ট অফ আর ন্যাচারাল সায়েন্সেস, আমাদের অ্যাপ্লাইড সায়েন্সেস আছে, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, সোশ্যাল সায়েন্সেস। অল দিস সাবজেক্টস আর ভেরি ইম্পর্টেন্ট এবং সবগুলোরই কোর্স কারিকুলাম সম্বন্ধে আমাদেরকে চিন্তা করতে হবে যাতে করে আমরা আমাদের অবজেক্টগুলো ফিল আপ করতে পারি। তো আমরা একটা ছোট এক্সাম্পল দেখব, যে এক্সাম্পলটা হচ্ছে কোরআন শরীফ থেকে আসছে মুসা আলাইহিসসালামের ব্যাপারে। আপনারা জানেন যে মুসা আলাইহিসসালাম যখন ইজিপ্টে ছিলেন, ফেরাউনের যে অত্যাচার হচ্ছিল সেটি থেকে বাঁচার জন্য উনি চলে গিয়েছিলেন মাদিয়ানে, এবং আল কাসাস সূরাতে এটার বর্ণনা রয়েছে, এবং এখানে 28 নম্বর সূরা 23 থেকে 26 আয়াতে প্রথমটাতে দেখেন, এটা ইংরেজিতে ট্রান্সলেশন, আরবিকও রয়েছে। আমি কিন্তু সংক্ষেপে ইংরেজি ট্রান্সলেশন থেকে সামান্য কয়েকটা জিনিস বলবো। যে উনি যখন মাদিয়ানে গেলেন, দেখলেন যে এক জায়গায় কিছু লোক একটি কূপ থেকে পানি উঠাচ্ছে তাদের ভেড়া ছাগলগুলোকে পানি খাওয়ানোর জন্য, কিন্তু তার থেকে একটু দূরে দুইজন মহিলা তারা অপেক্ষা করতেছে, তাদের সাথে তাদের ছাগল ভেড়াগুলো রয়েছে, কিন্তু তারা কাছে আসতে পারছে না, কারণ পুরুষ যে সমস্ত রাখাল আছে তাদের মধ্যে সে এসে তাদের কাজ করতে পারবে না, এই জন্য অপেক্ষা করতেছে। মুসা আলাইহিস সালাম নিজে থেকে গিয়ে জিজ্ঞেস করলেন। আপনারা তো জানেন যে আমরা এখন বিদেশে গেলেও, দোকানে গেলেও লোকে এসে জিজ্ঞাসা করে ক্যান আই হেল্প ইউ, যেটা আমাদের মুসলিম সমাজে খুব একটা চালু নেই, কিন্তু এটা কোরআন শরীফেই শিখানো হচ্ছে যে মুসা আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ, মহিলাদেরকে জিজ্ঞেস করতেছেন। তো তারা বললো যে আমরা ওখানে কূপ থেকে পানি নিয়ে আমাদের ছাগল ভেড়াদের খাওয়াতে পারছি না, যতক্ষণ পর্যন্ত ওই রাখাল ছেলেরা তাদের কাজ শেষ করে ওখান থেকে না চলে যায়। এবং আমরা এখানে এসেছি কারণ আমাদের বাবা হচ্ছেন অতি বৃদ্ধ, আমাদের বাবাও ছিলেন একজন পয়গম্বর, একজন নবী। তো বাবার সঙ্গে তারা বলতেছে ও আবুনা শাইখুন কাবীর, আমাদের পিতা হচ্ছেন অনেক বৃদ্ধ। তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে সাহায্য করলেন যে ওই কূপ থেকে, এটা অনেক কিছু বর্ণনা আছে যে ওই কূপে পাথর দিয়ে চাপা ছিল, ওনার শক্তি দিয়ে পাথর সরিয়ে পানি খাইয়ে আবার ওই কূপের উপরে পাথর চাপা দিয়ে যাতে করে পানিগুলো প্রোটেক্টেড থাকে সেই কাজ করলেন। তাই উনি পানি দিয়ে পানি পান করালেন ওনার ছাগলদের, তারপর উনি আবার ছায়াতে ফিরে গেলেন এবং আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তোমার জন্য কিছু ভালো দাও। তারপরে কিছুক্ষণ পরে ওই দিন মহিলা আবার আসলো, এসে তাকে বললেন যে আমাদের বাবা আপনাকে ডাকছেন। কিন্তু যখন ওরা বলছে যে এটার কারণ হচ্ছে যে আব্বা তোমাকে কিছু পুরস্কার দিতে চান, যেহেতু তুমি আমাদের ছাগলদের ভেড়াতে পানি খাইয়েছ। এবং উনি তাদের সাথে গেলেন, মহিলাদের সাথে গেলেন, কিন্তু যেভাবে গেলেন সেটিও অনেক বর্ণনা আছে যে মহিলাদেরকে বলতেছেন তোমরা আগে যাও, আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। তো যখন উনি ওনাদের এই দুই মহিলা বাবার কাছে গেলেন, তাকে কিছু বর্ণনা করলেন যে কেন উনি পালিয়ে এসেছেন, কি হয়েছে না। বাবাকে বললো যে বাবা একে তুমি নিযুক্ত করো তোমার কাজের জন্য, কারণ সে হচ্ছে স্ট্রং অ্যান্ড ট্রাস্টওয়ার্দি। যদি কাউকে নিযুক্ত করতে হয়, এটা একটা এক্সাম্পল যে ট্রাস্টওয়ার্দি হতে হবে, যেটা এথিক্স থেকেও আসতেছে, এবং স্ট্রং, সে ক্যাপেবল হতে হবে, যেটা এই কোরআন শরীফের আয়াতে বলা হচ্ছে শেষে যে কাবিউল আমিন। এই দুটি শব্দ, কিন্তু এটির মর্মার্থ অনেক বড়, আমাদের অনেক আলোচক বলে গেছেন, এবং ডক্টর শহীদুলও বলেছেন যে কি কি দরকার। আপনি যদি এই কাবিউল শব্দটাকে এক্সপ্যান্ড করতে থাকেন, সমস্ত ফিল্ডের জন্য এক্সপ্যান্ড করতে থাকেন, তাহলে পরে এর কয়েকটি হয়তো বই হয়ে যাবে। যে স্ট্রং, who is capable and fit for the job, আর ট্রাস্টওয়ার্দি, এই আমিন শব্দটা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধিও ছিল, উনি নবী হওয়ার আগেই। এবং এটার মানে হচ্ছে কি প্রসেসিং হাই লেভেল অফ মোরালিটি অ্যান্ড এথিক্স। এইটিও আমাদের দেশে অনেক অভাব আছে। আমি নাইজেরিয়ার কথা বললাম, কিন্তু আমাদের দেশে কিন্তু এখন ভুরি ভুরি এক্সাম্পলের কথা আমরা পাচ্ছি বিভিন্ন পত্র পত্রিকাতে, লোকের অনেক আলোচনার মাধ্যমেও।
এখন কাবিউল আমিন এই শব্দটি যদি আমরা ব্যবহার করি আমাদের ফিউচার জেনারেশনের জন্য, আমি তো মনে করি অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। যদিও দুটি ছোট শব্দ, আমাদের যে সমস্ত নির্ভীক ছাত্ররা এই ইউনিভার্সিটি থেকে তাদের সংগ্রাম শুরু করেছিল, তাদের সাহসী সংগ্রামের প্রথম যে দাবি ছিল সেটি কিন্তু এটা কাবিউল আমিনই ছিল, টু এনশিওর দ্য জবস ফর দ্য ফিটেস্ট, মেথড কথাই তারা বলেছে। এবং এই কাবিউল আমিন যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এবং এই কাবিউল আমিন যদি গ্র্যাজুয়েট আমরা তৈরি করতে পারি, এইরকম গ্র্যাজুয়েটই আমাদের প্রয়োজন হবে দেশ গড়ার জন্য, যারা হবে কেপেবল ইন অল রেসপেক্টস এবং যারা হবে ট্রাস্ট ওয়ার্দি। তো আমাদের রেসপেক্ট টু দোজ স্টুডেন্টস যারা এই কাবিউল আমিনের সংগ্রাম শুরু করেছিল, এবং ইউনিভার্সিটিগুলোতে যে ইনটেক হবে তাদের যে আগের যে পড়ালেখা প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি লেভেলস, ওখানেও যেন এই কাবিউল আমিন হয়, যাতে এরা পরবর্তীতে যখন ইউনিভার্সিটিতে ঢুকবে তাতে করে টার্সিয়ারি লেভেলে যেন কোনো সমস্যা না হয়। এখন তো আমরা দেখলাম এইচএসসি পরীক্ষায় অনেকে পরীক্ষা দিবে না বলতেছে, কিন্তু তাই যদি হয় তাহলে কি আমরা কাবিউল আমিন স্টুডেন্টসকে তৈরি করতে পারবো? এখন এই জিনিস, এই আইডিয়া, এই ফিলোসফি শুধু আমাদের মধ্যে নয়, টিচারদের মধ্যে, গার্জিয়ানদের মধ্যে, স্টুডেন্টসের মধ্যেও এই কাবিউল আমিনের কনসেপ্টটা ভালো করে বুঝিয়ে বলতে হবে এবং এটা ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমি আশা করি যে আমরা যেরকম গ্রাজুয়েট চাইছি দেশ গড়ার জন্য সেই রকম গ্রাজুয়েট পাবো। ধন্যবাদ। আমাদের গ্র্যাজুয়েটরা স্ট্রং এবং ট্রাস্ট অর্দি হবে, এই আশায় আমরা ব্যক্ত করি। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ফজলে ইলাহি স্যারকে তার সুন্দর, গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনার জন্য। আমি সবাইকে অডিয়েন্সে যারা আছেন অডিটোরিয়ামে সবাইকে অনুরোধ করব, আপনারা খাবার শেষ করে যে কাগজ বা যে প্যাকেটটা আছে সেই প্যাকেটটা আমরা কার্টুনে রাখবো। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা অডিয়েন্স থেকে আমরা কথা শুনতে চাচ্ছি, যারা কিছু বলতে চান। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে অত্যন্ত ধৈর্য ধারণ করে এ পর্যন্ত বক্তা এবং শ্রোতা হিসেবে অবস্থান করার জন্য। আমি ধন্যবাদ দেব বিশেষ করে অডিয়েন্সকে। সম্মানিত অডিয়েন্সের মধ্যে অনেক বৌদ্ধ অডিয়েন্স আছেন এবং এখানে যারা ইয়াং জেনারেশন অত্যন্ত ম্যাচিউর, ইভেন তারা আমাদের থেকেও অনেক ভালো চিন্তার বিকাশ ঘটাতে সক্ষম বলে আমার বিশ্বাস। এই জন্য আমাদের সেশনের এই পর্ব আমরা আমাদের অডিয়েন্সের কাছে ছেড়ে দেব। এখানে যে প্রশ্নটি এসছে, শিক্ষা সংস্কার কেমন গ্রাজুয়েট চায়, এই হলো টাইটেল।
কেমন গ্রাজুয়েট চাই এই জন্য আমি মনে করি একটা ফ্লোর ইজ ফর দ্য অডিয়েন্সেস। এই অডিয়েন্সের মধ্যে একটু মুরব্বী পর্যায়ের অডিয়েন্স যারা আছেন তারা একটু পরে বলবেন, আর যারা যুবক ইয়াং অডিয়েন্স বিশ্ববিদ্যালয়ে বা কলেজ পর্যায়ে যারা টার্সিয়ারি লেভেলের যারা ছাত্র, এই হ্যালো ছবি তোলার দরকার নেই, আমি প্রিন্ট অফ সাইলেন্স চাই। আপনারা মতামত পেশ করবেন, আপনার হাত জাগাবেন, 1 মিনিটের বেশি সময় নেবেন না, নট ফ্রম দ্য ফ্রন্ট লাইন। আমি একবারে পিছনের দিক থেকে চাই বলতে চান। আচ্ছা, তার কাছে আর আমাদের কি এক্সট্রা মাইক আছে? জি স্যার। আচ্ছা, এক্সট্রা মাইক আছে। আপনি যেকোনো একটা চমৎকার একটা প্রস্তাব দিবেন যে কেমন গ্রাজুয়েট চান, কারণ অনেকেই বলবে তো আর ব্যাখ্যা দরকার নেই, আপনি 1 মিনিটের মধ্যে শেষ করবেন। আমাদের এই সেশন মধ্যে আমরা শেষ করতে চাই, এর জন্য সহযোগিতা করবেন। সালাম এবং ইন্ট্রোডাকশন আমরা ধরে নিলাম আপনি দিয়ে দিয়েছেন, অথবা আর কোনো দিয়ে সময় নষ্ট করার দরকার নেই, কোনো ভূমিকার দরকার নেই, একেবারে সরাসরি আপনি পয়েন্টে চলে যান। থ্যাংক ইউ স্যার। আমরা আসলে কেমন গ্রাজুয়েট চাই এই প্রশ্নের আগে আমাদের যে জিনিসটা সমাধান করা দরকার, আমাদের আসলে শিক্ষার দার্শনিক ভিত্তি কি হবে এইটা নির্ধারণ করতে পারলে আমরা আমাদের কেমন গ্রাজুয়েট চাই এইটারও প্রশ্নের হয়তো। তো আমি এই প্রশ্ন রাখতেছি যে আমাদের শিক্ষার দার্শনিক ভিত্তিটা কি হবে, এটা আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই। আপনি প্রশ্ন আকারে না বলে আপনি প্রস্তাব আকারে আসেন, আমরা তাহলে এবারে নোট ডাউন করতে আমাদের সুযোগ হবে, কারণ অনেক কিছু এখানে বলা হয়ে গেছে, বুঝছেন না। আমাদের এই শিক্ষা ব্যবস্থার দার্শনিক ভিত্তি কি, আজিজ ভাইয়ের এই আর্টিকেল এই পেপারটা পড়লেই বোঝা যায় যে শিক্ষার দার্শনিক উনি ইন্টিগ্রেটেড যে অ্যাপ্রোচটা করেছেন এর মধ্যেই আপনি দার্শনিক ভিত্তি খুঁজে পাবেন। আচ্ছা, অন্য কেউ? আচ্ছা, আপনি বলেন, আপনি কেমন গ্রাজুয়েট চান? আমার কিন্তু 2 লেভেলের গ্রাজুয়েট, বিশ্ববিদ্যালয় লেভেলের গ্রাজুয়েট আমি চাই, এবং আরবি লাইনে যে সমস্ত লেখাপড়া করা হয় ধরেন কওমি মাদ্রাসায়, এবং সায়েন্স গ্রাজুয়েট, তারপরে কমার্স গ্রাজুয়েট, এই ব্যাকগ্রাউন্ডের গ্রাজুয়েট, আপনি যে কোনোটাই পরে ফোকাস করতে পারেন। আমরা আজকে আলোচনায় আমরা একটা সাথে অনেক বিশেষ শুনেছি যে ওয়াসিলাতুল উলুম বা ইন্টিগ্রেটেড এডুকেশন একত্রীকরণ। এক্ষেত্রে আমার একটা কথা হচ্ছে গিয়ে শিক্ষা ব্যবস্থার দর্শন কি হবে, ফিলোসফিক্যাল বেস আমরা কি নিব, এটা নিয়ে আলাপ হতে পারে, আমাদের বিজ্ঞজনরা ঠিক করবেন। বাট আমার এই যে আমাদের 24-এর যে আন্দোলন, আমরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিলাম, সেই জায়গা থেকে আমার একটা কথা হচ্ছে কি, এদেশের যে জনমানব, এদেশের যে আম জনতা, তাদের যে মন এবং মানুষের প্রতিফলন, সেটা যেন আমাদের গ্রাজুয়েশনদের মাঝে থাকে, সেই দাবিটা আমি করতে চাই। কোথায় থাকবে এটা আপনাদের? এদের যে জনগণের প্রতিফলন ঘটবে, সে কিসের প্রতিফলন ঘটবে? তাদের শিক্ষা ব্যবস্থায়, তাদের মননে, তাদের আগামী কর্মজীবন। না, আগামী কর্মজীবনে এটা তো ধরেন যে কথাটা বললেন এটা হলো ফ্ল্যাট কথা। কোথায় থাকবো আমরা এটা? অর্থাৎ এটা কি কারিকুলামে থাকবে? সব জায়গায় থাকতে হবে স্যার। আপনি যদি এক জায়গায় নোট ডাউন করেন, অপর জায়গা থেকে যদি ব্যাপার করে দেন, তাহলে তো এটা হবে না। সব জায়গায় এটা থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব স্পেসিফিক প্রস্তাব দিবেন, কোন এমন প্রস্তাব দিবেন, হাইপোথেটিক প্রস্তাব দিবেন না, তাহলে কিন্তু আমরা কনক্লুশন করতে পারবো না। আপনি স্পেসিফিক প্রস্তাব দেবেন, আমাদের জন্য সুবিধা হবে। এনিওয়ান এলস? আচ্ছা, বলেন। আমরা আসলে কম গ্রাজুয়েট চাচ্ছি। হ্যাঁ, কম গ্রাজুয়েট, এত বেশি গ্রাজুয়েট চাই। কংগ্রাচুলেশন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে গ্রাজুয়েটদের একটা স্ক্যাম তৈরি করা হয়েছে, কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অবশ্যই থাকবে, বাট ওইগুলো যেন কোয়ালিফাইড গ্রাজুয়েট, কম গ্রাজুয়েট, এত বেশি গ্রাজুয়েট বাংলাদেশের দরকার নেই। তাহলে আপনি চান হলো যে হায়ার এডুকেশনকে লিমিটেড করতে, হ্যাঁ, হায়ার এডুকেশনে যারা অ্যাডমিশন নেবে সবাই আজকে হায়ার এডুকেশনের অ্যাক্সেস দেওয়া দরকার নেই, এটাই চান। থ্যাংক ইউ।
Anyone else? আপনি কেমন গ্রাজুয়েট চান? আসসালামু আলাইকুম। আসলে আমি একটা চেতনায় বিশ্বাস করি যে যদি কারো ভিতর ধর্মীয় চেতনা না থাকে তার দ্বারা দেশের বৃহৎ কল্যাণ সম্ভব না। তাই আমি মনে করি যে প্রতিটা গ্রাজুয়েট যে সাবজেক্টে গ্রাজুয়েশন করতে চায় না কেন, তার যদি একটা ধর্মীয় একটা কোর্স ম্যান্ডেটরি করে দেওয়া যায় সেটা কতটা মানে ভালো হয় এই বিষয়ে চিন্তা করি। তাহলে কমার্স গ্রাজুয়েট কেমন হবে তাহলে তার সাবজেক্টগুলোর মধ্যে? একটা ধর্মীয় একটা গ্রন্থ, ধর্মীয় না, ধর্মীয় বলতে কি? যদি সে হিন্দু হয় অথবা মুসলিম হয় তার ধর্মের যে একটা ধারণা যে সে তার ধর্মে কি বলতে চাচ্ছে এরকম একটা কোর্স দিয়ে মানে ইয়েস, কম্পারেটিভ একটা রিলিজিয়াস অ্যাসপেক্ট তার মধ্যে সিলেবাসের মধ্যে থাকবে, তার পুস্তকের সাথে যেগুলো রিলেভেন্ট সেগুলোকে যোগ করতে। হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ, খুবই ভালো কথা বলছে। ওই যে পিছনে যান, পিছনে। স্যার আমরা কেমন গ্র্যাজুয়েট চাই, আমাদের ভালো গ্র্যাজুয়েট কেমন চাই আপনারা আলোচনা করলেন, কিন্তু তার পূর্বে আমাদের যেটা দরকার সেটা হলো ভালো গ্র্যাজুয়েট হওয়ার জন্য আমাদের ভালো শিক্ষকের অধীনে থাকা দরকার। আমাদের শিক্ষার পরিস্থিতি এমন যে আমরা হলো ক্লাসে শিক্ষকদের কোনো ব্যাপার যদি আমাদের পছন্দ না হয় আমরা সেটা বলতে পারি না। আমাদের একটা ভয় থাকে যে এই টিচার আমাদের সিজি কমাই দিবে নাকি। এবং যারা শিক্ষক হয় আমি বইটা পড়াশোনা করতেছি, আমাদের ল্যাবগুলোতে এমন অবস্থা হয় যে আমাদের শিক্ষকরা জাস্ট আমাদের পাস করার জন্য বা তাদের ল্যাব শেষ করতে হবে এই জন্য একটা ল্যাবকে শেষ করাই দিচ্ছে, একটা এক্সপেরিমেন্ট করাই দিচ্ছে, কিন্তু এটা আসলে আউটকামটা কি বা আমরা নিজেরা করব কতটুকু গবেষণা করব এই সুযোগটা আমাদের দিচ্ছে না, বা এই প্রশ্নটা আমাদের সামনে রাখতেছে না, জাস্ট করানোর জন্য করাই দিচ্ছে। তো আমাদের এমন টিচার দরকার জাস্ট আমরা সিজির ভিত্তিতে যদি টিচারদের সিলেক্ট না করে তাদের দক্ষতার ভিত্তিতে টিচার সিলেক্ট করি সিজির পরে, সিজিকে প্রায়োরিটি দিয়ে তারপর কারা দক্ষ কারা স্টুডেন্টদের মাইন্ডসেট বুঝে কারা তাদের থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে হলো আপনি ভালো গ্রাজুয়েট তৈরি করতে হলে ভালো শিক্ষক প্রয়োজন, হ্যাঁ, ভালো শিক্ষক প্রয়োজন, ভালো উপকরণ প্রয়োজন, লজিস্টিক সাপোর্টও ভালো প্রয়োজন। এটার পরে এটাই বোঝাতে চেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এনিওয়ান এলস? আচ্ছা, আপনি এমন গ্রাজুয়েট চাই না যারা ইঞ্জিনিয়ারিং এ পড়ে টিসিএস জব দিবে। তো যে সাবজেক্টটা করবে আশা করি সেই সাবজেক্টে বেশি দক্ষতা অর্জন করবে, না হলে আসলে কোনো ইমব্যালেন্স থাকে সবকিছু। যদি ইঞ্জিনিয়ারিং ক্যাডার থাকে তাহলে মানে সেই যেন সেই সেক্টরটা মানে যে সাবজেক্টে পড়তেছে সেটাই যেন হয়। তাকে অ্যাডমিনিয়ার ভর্তি হতে দিবেন না, মানে আমি বলতে যে অ্যাডমিনিয়ার ইংলিশে কমপ্লিট করবে না করুক, কিন্তু মানে দেখছি বেশিরভাগই যে আমার ফ্রেন্ড ইঞ্জিনিয়ারিং পড়তেছে আর ফিলোসফি কি বিসিএস দেবে ডিরেক্ট, মানে এটা শেষ করে তাহলে তো কষ্ট করে যেন ক্রিয়েশনের দিকে যায়। ইঞ্জিনিয়ার হয়তো কোনো ক্রিয়েশনই নাই, ওটা মানে কোনো ফোকাসই নাই চিন্তার মধ্যে। আচ্ছা, এটাই, ধন্যবাদ। ঠিক আছে। আরেকজন এখানে বলেন। আসসালামু আলাইকুম। আমি আসলে এমন একজন গ্র্যাজুয়েট চাই যাকে দেখলে মনে হবে ইয়েস হি ইজ আ গ্র্যাজুয়েট। কারণ একজন যে চেহারা সুন্দর হবে নো এখন গ্র্যাজুয়েট হলে যে তার চেহারা সুন্দর হতে হবে এরকম কোনো ব্যাপার না। একজন গ্র্যাজুয়েটের আপাত মস্তক সে যদি তার বাহ্যিকতা পরিবর্তন না করতে পারে, সে যদি তার জীবনকে পরিবর্তন না করতে পারে, সে কিভাবে বাংলার 16 কোটি মানুষকে পরিবর্তন করতে পারবে? একজন গ্র্যাজুয়েটের যখন লাইফে ডিসিপ্লিন থাকবে, সে সকালবেলা ঠিকমতো উঠছে, সে নামাজ পড়ছে, সে পড়াশোনা করছে, এটা আপনি কিভাবে এক্সপেরিমেন্ট করবেন ঘরে ঘরে যে অবশ্যই তার স্কিল থাকতে হবে, যেমন এখনকার গ্র্যাজুয়েট এরকম আমি আজ 19 বছর পড়াশোনা করছি, আমাকে কোনো শিক্ষক শিখায়নি আমাকে কিভাবে সাঁতার কাটতে হবে, আমাকে কেউ পুকুরে নিয়ে যায়নি সাঁতার কাটা শেখানোর জন্য, আমাকে কেউ সাইকেল চালানো শেখানো হয়নি, আমাকে শেখানো হয়নি কিভাবে ইংলিশে কথা বলতে হবে, আমাকে শুধু আর্টিকেল শেখানো হয়েছে, কিভাবে সেটা প্রয়োগ করতে হবে আমাকে কেউ শেখায়নি। তাহলে আমার কিভাবে কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে? আপনার লাস্ট ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় তো হাঁসের ডাকও শেখানো হয়েছিল, তারপরে শিয়ালের ডাক কিভাবে এগুলো শেখানো হয়েছিল। এখন সেটা যাই হোক, এখন আমাদের যে গ্লোবাল ডিমান্ড, যেটা আমাদের এইটাই ভালো কথা বলছে, গ্লোবাল ডিমান্ডকে এইটাকে স্যাটিসফাই করার জন্য যে যোগ্যতা দরকার, মার্কেট ডিমান্ডকে যে যোগ্যতা দরকার সেই ধরনের আমরা আসলে ওই ট্রেন্ড। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই লাইফ থেকে কি বলছিলেন? আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার আমাদের আসলে রাইট নাও গ্রাজুয়েটের অভাব নাই, কিছুক্ষণ আগে বলা হচ্ছে যে আমরা কম গ্রাজুয়েট চাই। তো
তারপরে দেখা যাচ্ছে যে আমাদের যে দেশের যে সামগ্রিক উন্নয়ন সেটি কিন্তু হচ্ছে না। তার মূল সমস্যা হিসেবে আমরা চিহ্নিত করতেছি দুর্নীতি। তো আমি এমন গ্রাজুয়েট চাই যাদের মধ্যে যারা নৈতিকভাবে অত্যন্ত উন্নত হবে এবং যাদের চরিত্র অত্যন্ত সুন্দর হবে এবং যারা যারা যাদের মধ্যে একটা দায়বদ্ধতা নিজেদের মধ্যে যে একটা সেলফ চেঞ্জ কাজ করবে, যেটা নিজের নৈতিকতা সম্পন্ন এবং রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল গ্রাজুয়েট। আপনি এই পিছনে আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা বলুন। আমি এমন গ্রাজুয়েট চাই যার মাধ্যমে যে চাকরি তত সমাজে কল্যাণ হবে, কারণ দেখা যাচ্ছে বর্তমান সময়ে বোঝা যাচ্ছে না একটু? আমি এমন গ্রাজুয়েট চাই যার মাধ্যমে দেশে প্রতিটা স্তরে উন্নয়ন সাধিত হবে, কারণ বর্তমান সময়ে দেশে গ্রাজুয়েট শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু তারা শিক্ষিত হওয়ার পর বাংলাদেশকে বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত করে যাচ্ছে। তা আমি চাই যে মানুষ সুশিক্ষিত হলে হবে না এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ জাতি কল্যাণে সুশিক্ষায় শিক্ষিত, হ্যাঁ সুশিক্ষিত। শুধু আমাদের যে এমনি যে সিলেবাস সেগুলো পড়লে হবে না, এর পাশাপাশি অন্য জিনিস পড়ে তাকে কি করতে হবে, মানে আমাদের একাডেমিক ক্যাপাসিটি এমন ভাবে তৈরি করতে হবে যে অন্য জিনিসের সাথে সে কি করতে পারে, কোপ করতে পারে। তাই এটা তো একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আচ্ছা ঠিক আছে, উভয়টা মানে একসাথে ঠিক আছে, থ্যাংক ইউ। শিক্ষার ব্যাপারে বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমরা এমন গ্রাজুয়েট চাই যিনি বেসিক নিডের উপরে গিয়ে চিন্তা করতে সক্ষম হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা ফেসিস্ট সরকারের আমলে আমরা যেটা দেখেছি, আমাদের যারা গ্রাজুয়েশন কমপ্লিট করবেন তাদেরকে রীতিমতো থাকা, খাওয়া, চিকিৎসা এগুলো নিয়ে সবসময় হ্যাসেলের মধ্যে প্রবাহিত হয়েছে আর কি। তো তারা এখন গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেও যেটা পারে না সেটা হচ্ছে ওনারা নিজেদের বেসিক নিডের উপরে গিয়ে হচ্ছে কখনো চিন্তা করতে পারে না, কারণ ওই তাহলে শুধুমাত্র বায়োলজিক্যাল ডিমান্ড ফুলফিল করার জন্য খাবার দাবার, খাদ্য, পরিবার এইরকম এই গ্রাজুয়েট না, বরং তার বাইরে সমাজ চিন্তাও যাতে তাদের মধ্যে থাকে, এই ধরনের গ্রাজুয়েট তৈরি করতে হবে। রাইট স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম হচ্ছে নয়ন, আমি আপনার ডিপার্টমেন্টে ল 50 ব্যাচের। এটা বললেন কিন্তু আমি সরি স্যার, ভালো কথা বলতে হবে। স্যার আমি এমন গ্রাজুয়েট চাই, মানে গ্রাজুয়েটদের মধ্যে একটা মার্জিন টানতে চাই, যারা ভালো গ্রাজুয়েট তারা যেন তুমি ল গ্রাজুয়েট কেমন চাও সেটা বলো। স্যার হ্যাঁ, আমি ল গ্রাজুয়েটদের কথা যদি বলি, মার্জিন কেটে যে যারা ভালো, যারা বিদেশ যায় তারা যেন ব্রেইন ড্রেইন হয়ে না যায়, তারা বিদেশ গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করুক কিন্তু বিদেশে পড়ে না থাকুক, তারা দেশে চলে আসুক, দেশের উন্নতিতে কাজ করুক। অর্থাৎ যে ভালো গ্রাজুয়েট যারা, তারা যে বিদেশে চলে যাচ্ছে আর ফিরে আসছে না। আমার যে গ্রাজুয়েট লয়ার্সরা, ওরা যে ঘুষ খায় তারপরে দালালি করে কোর্টে, এরকম গ্রাজুয়েট চাও? না 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 স্যার, আচ্ছা, স্যার তারা বিদেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে তাদের নীতি নৈতিকতা আরো বেশি ভালো করে ভালো পড়াশোনা করে তারা দেশে ফিরে আসুক এবং দেশে যারা মানে ঘুরে ধরা যে গ্রাজুয়েটরা আছে তাদেরকে ভালো করুক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, খুব ভালো কথা বলছো সবাই। এমন গ্রাজুয়েট চাই, এই প্রশ্নে আমি বলবো যে হচ্ছে এমন গ্রাজুয়েট যারা একটা হচ্ছে সোশ্যালি রেসপন্সিবল থাকবে এন্ড উই মাস্ট হ্যাভ অ্যান ইনকুইজিটিভ মাইন্ড, একটা জিজ্ঞাসু মন থাকবে, যারা কিন্তু সমাজের অসঙ্গতিগুলো হচ্ছে নিয়ে ভাববে, সমাজের অসঙ্গতির দিকে তাকাবে এবং সম্ভাব্য কি সমাধান সেগুলো নিয়ে তারা চিন্তা করবে। এন্ড একই সাথে আরেকটি বিষয় করতে চাই, যেটা হয় এখন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু আমাদের এখানে অনেক এক্সপার্ট পারসন আছে, এখানে নলেজেবল পারসন আছে, ঠিক আছে, ধন্যবাদ। এই সামনের লাইনে দুই সারিতে আছে, আমরা একটু বিনীতভাবে অনুরোধ করব আপনারা কিছু বলেন। আমাদের আজিজ ভাই আমার অনেক পুরানো লোক, অন্তত 40 বছর ধরে চিনি ওনাকে, উনি অনেক অর্গানাইজেশনের সাথে জড়িত, কল্যাণমুখী। আজিজ ভাই আপনি একটু কিছু বলেন। আমি একটু পয়েন্টিং মাই ফিঙ্গার টু ইউ। যে আসলে আমাদের দেশে হচ্ছে কি, একটা মানে আমরা ছোটকালে যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি তখন আমাদের যদি বলা হয় তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া কিচ্ছু দেখে না। তা আসলে এর কারণটা কি এটা আমাদের বুঝতে হবে। আমাদের পড়াশোনা শেখানো হয়, কিন্তু আমাদের জীবনের লক্ষ্যটা কি, কোন দিকে আমার আকর্ষণটা কি, আমার টিচার এবং আমি নিজে এটা মানে কেয়ারফুলি এটা আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, যার কারণে আমরা কি দেখি, পরবর্তীতে দেখা যায় ফিজিক্সে পাশ করে উনি ব্যাংকের ম্যানেজার। হ্যাঁ, এটা তো আসলে মানে এক ধরনের মিসইউজ, পাওয়ার ক্যাপাসিটি মিসইউজ। ইঞ্জিনিয়ার সাহেব কিও ব্যাংকের ম্যানেজার, এটা তো হওয়া উচিত না। তো এই জন্য আবার আমরা দেখি যে আমাদের টেকনিক্যাল এডুকেশন একটা বিশাল সম্ভাবনাময়ী এরিয়া, কিন্তু টেকনিক্যাল এডুকেশনে যারাই পড়ে
মানে ইঞ্জিনিয়ারিং ছাড়া ডিপ্লোমা এগুলো পড়ে বা নার্সিং লাইনে পড়ে, মনে করে যে আহারে এটা তো আমি শেষ হয়ে গেলাম। আপনার ছেলে তো শেষ হয়ে গেল, ডিপ্লোমা পড়লো মানে শেষ, এর কোনো ফিউচার নেই। হ্যাঁ, যেমন আমি এক ডাক্তারকে গল্প করতে শুনেছি, এক মেজর ভদ্রলোক, ওনার তিন মেয়েকে উনি নার্সিং লাইনে দিয়েছে। আহারে কি হলো, একটা ছেলে একটা বাচ্চাও যদি ডাক্তার না হয় তো কিভাবে হলো, তাই না? এটা যে একটা ভালো জিনিস নার্সিং নিচ্ছে, এটা যে একটা সার্ভিং হিউম্যানিটি, এটাকে অনার করতে পারে না আমাদের সমাজে। তো আসলে আমি করতে চাচ্ছি এই কথার মাধ্যমে যে আমাদের যে মানে টেকনিক্যাল এডুকেশন ইনক্লুডিং নার্সিং মেডিকেল যে জিনিসগুলা, এটাকে পপুলার করতে হবে, এদিকে আমাদেরকে আকর্ষণ দিতে হবে। এবং জীবনের লক্ষ্য উদ্দেশ্য যে বিষয়টা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নিচু লেভেল থেকেই এটা থাকা উচিত, যাতে মানুষ বুঝতে পারে, স্টুডেন্টরা বুঝতে পারে যে আসলে আমি কোনটা হলে ভালো হয়, আমার জন্য কোনটা উপযোগী। এবং টিচাররাও যেন এই ব্যাপারে কেয়ারফুল হয়, টিচাররাও যেন স্টুডেন্টকে হেল্প করতে পারে টু আইডেন্টিফাই হিজ ফিউচার। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি যে কথা বলছেন, আমাদের শিক্ষা ব্যবস্থা যখন আমরা যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ি, তাহলে এমই লাইফ ছিল না একটা রচনা, সবাই হেডমাস্টার হওয়ার জন্য এমই লাইফ করতে হবে। আর যত জার্নি আছে সব জার্নি হলো জার্নি বাই বোট, বুঝতে পারছেন? ওইটার মধ্যে আমাদের চিন্তা চেতনা সীমাবদ্ধ ছিল। আরেকটা বিষয় হলো যে আমাদের নানা ধর্ম অবলম্বী আছে, প্রত্যেক ধর্মের যে নৈতিক যে শিক্ষাটা, এই জিনিসটাকে আমাদের উজ্জীবিত করতে হবে। কারণ আসলে আমরা যে লেভেলে হই না কেন, একজন কৃষকও যদি অনেস্ট না হয় তাহলে কিন্তু সে সামাজিকভাবে বিশৃঙ্খলার কারণ হবে। অতএব আমাদের শিক্ষিত মানুষ তো আরো বেশি সমস্যা, তারা তো কলমের পেজ দিয়ে অন্যায় কাজ করবে, যার কারণে রাষ্ট্রের যে কি হয় সেটা তো আমরা বিগত কর্তৃত্বশীল গভর্নমেন্ট বা ফ্যাসিবাদী গভর্নমেন্টের সময় আমরা দেখেছি। তো এই জন্য আমাদের যে অনেস্ট এবং সিনসিয়ার অ্যাকাউন্টেবল নাগরিক তৈরির জন্য আমাদের অল্প কিছুদিনের মধ্যে শেষ করে দিব। অডিয়েন্সরা যাবেন না, কারণ আপনারা এই দেখিয়েছেন, আপনাদেরকে একটু নাস্তা করানো হয়েছে, যাতে মাত্র আপনাদের অন্তত কি হয় একটু বেশি শুনে আমাদের সাথে। আমি আরেকটা পয়েন্ট বলবো যে আমাদের নৈতিক শিক্ষাটা সব লেভেলে থাকতে হবে। আরেকটা পয়েন্ট হলো যে আমাদের যেটাই হোক না কেন, আমাদের যে শিক্ষা ব্যবস্থাতে টোটাল জিনিসটাকে আসলে একটা রিভিউ করে এই যে মাদ্রাসা লাইন সৃষ্টি করেছেন। এই জন্য আদম আলাইহিসসালামকে উনি সকল বস্তুর সম্পর্কে জানিয়েছেন, ব্যবহার সম্পর্কে জানিয়েছেন। তাইলে ফিজিক্যাল ওয়ার্ল্ডে কি লাগবে, মেন্টাল ওয়ার্ল্ডে কি লাগবে এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কি লাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নবীকে দিয়ে কিন্তু শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। আমরা যদি সেখান থেকে শুরু করি, আমাদের আর কোনো সমস্যা নাই এগুলো গ্রহণ করতে হবে। আমরা ডেফিনেটলি বলবো কোয়ালিটি এডুকেশন কথা, কোয়ালিটি এডুকেশন অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি এক অর্থে বলবো যে গ্র্যাজুয়েট বাড়লে কোনো সমস্যা নাই, কিন্তু যদি কোয়ালিটি এডুকেশন হয়। বাংলাদেশি গ্র্যাজুয়েটদের ডিমান্ড সারা দুনিয়াতে আছে। আপনার এখানে জব ক্রাইসিস যদি হয়ে থাকে, আমরা অনেক গ্র্যাজুয়েটকে বাইরে পাঠাতে পারি এবং তারা এবং আমি পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি পড়িয়েছি, আমি দেখেছি যে বাংলাদেশি গ্র্যাজুয়েটরা অত্যন্ত ক্যাপাবল, তাদের অ্যাবিলিটি অনেক হাই অন্যান্য দেশের থেকে। আমরা আমাদের মানুষকে আন্ডারমাইন না করলে আমরা কিন্তু কোয়ালিটি এডুকেশন যদি আসল জিনিস, সেই জন্য কোয়ালিটি ইনস্টিটিউশনস দরকার, ইউনিভার্সিটির দরকার। অথবা মাদ্রাসা ক্ষেত্রে আমরা যদি সেরকম একটা কোয়ালিটি মডেল মাদ্রাসা তৈরি করতে পারি, যেখানে থিওলজির পাশাপাশি প্রায়োরিটি এডুকেশন দেওয়া হবে এবং মানুষ সেখানে অত্যন্ত উপকৃত হবে। আসুন না বর্তমান পরিবেশে পরিস্থিতিতে একটা মডেল তৈরি করে যে যারা ওখান থেকে পড়াশোনা করবে তারা প্রায়োরিটি ক্ষেত্রে কোনোভাবেই পিছিয়ে থাকবে না, কারণ ওখানে অনেক হাই মেরিটোরিয়াস স্টুডেন্টরা পড়াশোনা করে, যার অসংখ্য প্রমাণ আছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা তাদেরকে কিন্তু মূল্যায়ন করি, আমরা তাদেরকে খুব কম মূল্যায়ন করি অথবা মূল্যায়ন করি না, তাদের প্রতি একটা বৈষম্য করি এবং সব জায়গায় তাদেরকে পিছনে ফেলে রাখার চেষ্টা করি। এটা খুব অন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ট্রিমেন্ডাস অ্যাবিলিটিস দিয়েছে, সুতরাং সেই অ্যাবিলিটিস গুলো মানুষ কাজে লাগানো দরকার। আমি সংক্ষিপ্ত বলবো একেবারে, আর দু একটা কথা বলে শেষ করব। বাংলাদেশে গবেষণা খুব কম হয়। আমি আজকে প্রস্তাব করবো যে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটির স্যাররা আছেন, আমি আইআইটিতে পড়াই এবং আমি কোয়ালালামপুর ইউনিভার্সিটি মালয়াতে 18 বছর পড়িয়েছি। বাংলাদেশে কয়েকটা ইউনিভার্সিটিকে গবেষণা ইউনিভার্সিটি, রিসার্চ ইউনিভার্সিটি করা যেতে পারে। যেমন বুয়েট ঢাকা ইউনিভার্সিটি এগ্রিকালচার ক্ষেত্রে, বিএইউ, তারপরে মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে একটা ইউনিভার্সিটিকে,
এইভাবে নিয়ে কয়েকটা ইউনিভার্সিটি ইমিডিয়েটলি গবেষণা ইউনিভার্সিটি বলা, রিসার্চ ইউনিভার্সিটি করা উচিত, টাইটেল দেওয়া উচিত স্যারের। তাহলে দেখবেন বাংলাদেশে কোয়ালিটি এডুকেশন কিভাবে খুব দ্রুতভাবে এটা প্রমোট করবে। স্যার বলছেন নলেজ ইকোনমির কথা, আমি বলবো যে নলেজ ওয়ার্কারের, ওয়ার্কার নিয়ে ওয়ার্কার না, যে কোনো মানুষও ওয়ার্কার, আমি নিজেও একজন ওয়ার্কার, ইউনিভার্সিটি প্রফেসর অসত্ত্বেও কোরআন এগুলো শিক্ষা দিচ্ছে যে আমাদের আজীবন পড়াশোনা করতে হবে, হাদিস এগুলো শিক্ষা দিচ্ছে আজীবন পড়াশোনা করতে হবে, এটার নামে নলেজ ওয়ার্কার, লাইফ লং লার্নিং যাকে বলে। আজীবন আমার পড়াশোনা করতে হবে, জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। সুতরাং আবার সায়েন্স সম্পর্কে আমাদের একটা খুব ধারণা আছে, সায়েন্স মনে হয় অন্য গ্রহের কিছু একটা। অ্যাকচুয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সৃষ্টি করে রেখেছেন মানুষের উপকারের জন্য, এটি সায়েন্স। সায়েন্সের একটা রং ডেফিনিশন দেওয়া হয়েছে। এই রং ডেফিনিশন নিয়ে আমরা যারা ইসলামকে ভালোবাসি, আমরা মনে করি সায়েন্স করে ইসলামের বাইরে কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সবটাই সায়েন্স। সবকিছু সৃষ্টি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, আসমান এবং জমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন যে এগুলোর ব্যাপারে, এগুলো তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে এবং এগুলোর অধিকাংশ তোমাদের অধীনস্থ করা দেওয়া হয়েছে। সেগুলোর উপর যে জ্ঞান অর্জন করা, বাতাসকে তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো বাতাসের যে কন্টেন্ট আছে এটার নামই তো সায়েন্স। আমার শরীরটাকে এই সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার শরীরের ভিতরে কত কিছু আছে এটার নামই তো সায়েন্স। আমরা সায়েন্সকে ইসলাম থেকে একবার আলাদা করে ফেললাম কি করে? আমরা কনফিউজ সেটা করে। আমি এই কথা বলে শেষ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ট্রিমেন্ডাস অ্যাবিলিটি দিয়েছেন এবং আমরা যদি কোরআন ও হাদিসের উপর গবেষণা করি তাহলে সকল ধরনের এডুকেশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইম্পর্টেন্স দিয়েছেন, ওখানে খুঁজে পাওয়া যাবে। আর আমরা সেদিকে একটু আগানোর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি দেখেছি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এইসব দেশে এডুকেশনের মূলই হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আলাদা করা যাবে না এডুকেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণকে আপনি দেখেন, আমি কিছুদিন আগে ইন্দোনেশিয়ার উপর একটা লেকচার দিয়েছিলাম, সেখানে ওদের এডুকেশন পলিসির মূল বক্তব্য হচ্ছে, মালয়েশিয়া আমি 18 বছর পড়িয়েছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আলাদা করা যাবে না এডুকেশন। এটা আমরা আলাদা করে ফেলেছি। এটা খুব দুর্ভাগ্য এবং এটা চরম অকৃতজ্ঞতা। আল্লাহ আমাদের তৌফিক। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি বলতে চাইছিলেন, এই যে আপনি বলতে চাইছিলেন, আপনি জাস্ট এক মিনিট কিছু বলেন, এক মিনিট, এর বেশি সময় পাবেন না। একটু আমাদের সময়ের সংক্ষিপ্ততার জন্য আমাদের হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর খান শরীফুজ্জামান। আমি ভাইকে অসংখ্য ধন্যবাদ। উনি অনেক সুন্দরভাবে অনেকগুলো বিষয় তুলে ধরেছেন, কিন্তু এখানে একটা যে সমস্যাটা আমি একটু কন্ট্রাডিকশন দেখেছি সেটা হলো উনি যে প্রস্তাবনাগুলো করেছেন সেটা একটা কলোনিয়াল এবং সেকুলার এডুকেশন স্কেলেটনের উপর চেঞ্জের কথা বলেছেন, যেটা আসলে ইসলামিক এডুকেশনের সঙ্গে অনেকটা জায়গায় কন্ট্রাডিক্ট করে। এইটা একটা বিষয়। তো আমার প্রস্তাব থাকবে যে আমরা স্বপ্ন দেখি যে একদিন বাংলাদেশ কমপ্লিটলি একটা ইসলামিক স্টেট হবে। সেই ইসলামিক স্টেটের জন্য একটা কারিকুলাম কিভাবে ডেভেলপ করা যায়, সেটা কেমন হবে সেটা একটা করা। এক, 2 নাম্বার হলো গ্রাজুয়েশন আমরা কয়েকটা প্রতিষ্ঠান থেকে সাধারণত দেওয়া হয়, যেমন টেকনিক্যাল ইনস্টিটিউট, তারপরে সিভিল সার্ভিসের বিষয়গুলো আছে, তারপরে ইউনিভার্সিটিগুলো আছে, তারপরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারগুলো আছে, আর হলো মিলিটারি ইনস্টিটিউশনসগুলো আছে। তো এই সব জায়গা থেকে কিন্তু এই সব জায়গা থেকেও আমাদের গ্রাজুয়েশন করে। তো এই বিষয়গুলো কিভাবে ইন্টিগ্রেট করা যায় এখানে সেটা লক্ষ্য রাখা। কারণ হলো আপনি যদি আমাদেরকে যদি হাই স্কুল এবং কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে যদি আমাদেরকে মিলিটারি এডুকেশন না দেওয়া হয়, তাহলে আমরা কখনো শক্তিশালী এবং আদর্শিক একটা নেশন হিসেবে বিশ্বের দরবারে টিকে থাকতে পারবো না এবং আমাদের দিনকে অন্যদের জন্য প্রচারের জন্য যথেষ্ট ইয়ে করতে পারবো না। হ্যাঁ, আর 3 নাম্বার হলো হ্যাঁ অবশ্যই সব দেশে, অনেক দেশে আছে, মানে সেটা স্মল স্কেল, প্রফেশনাল না। যেমন বিএনসিসি, এখানে আরো এক্সপ্যান্ড করা যায় মিলিটারি এডুকেশন গুলো আর কি। আর তারপর হলো যে আপনার ব্যাচেলার গ্রাজুয়েশন যারা ব্যাচেলার করবে, যারা ব্যাচেলার করবে তারা লেকচার এবং প্র্যাকটিস এবং মাস্টার্সে এখানে আমরা রিসার্চ এবং পিএইচডি কে ইনক্লুড করতে পারি। মানে অনেকগুলো রিসার্চ ইউনিভার্সিটি না করে এখনই যেটা করা সম্ভব। আর তৃতীয়ত কয়েকটা বিষয় আমার মনে হচ্ছে একটা পয়েন্ট, সেটা হলো যে ফরেন যেসব কারিকুলাম গুলো চলতেছে এইটা কিভাবে চলবে, মিশনারি স্কুল গুলো
এইগুলো কিন্তু আমাদের ইয়াংদেরকে বিভিন্নভাবে ডাইভার্ট করে অনেক চিন্তা ভাবনা থেকে। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ প্রফেসর জহির, আপনি বলেন আসসালামু আলাইকুম। এক মিনিটে বলেন। জি, এক মিনিট। আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের গ্রাজুয়েট রাষ্ট্রীয়ভাবে একটা প্ল্যানিং থাকা উচিত যে আমার কোন সেক্টরে কতজন গ্রাজুয়েট প্রয়োজন, কতজন ইঞ্জিনিয়ার, কতজন ডাক্তার, সেই প্রয়োজন অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোতে প্লেসমেন্ট দেওয়া হবে এই কটা সিট। এটা না থাকার কারণে দেখছি সবকটা প্রাইভেট ভার্সিটি সবাই বিবিএ আর কম্পিউটার সায়েন্স পড়াচ্ছে, শত শত গ্রাজুয়েট বের হয়ে বেরিয়ে আসছে শিক্ষা ব্যবসা। গ্রাজুয়েট হবে মার্কেট ডিমান্ড অনুসারে। মার্কেট ডিমান্ড সেটা তো আছে, সেটার পাশাপাশি আমাদের শিক্ষা, সংস্কৃতি, কালচার, চিন্তা, চেতনা, দর্শন সেটাও আমাদের সাথে সমন্বিত থাকবে। সেটা তো বলা হয়ে গেছে, জন্য আমি রিপিট করছি না, কিন্তু পাশাপাশি এটাও থাকবে আর কি। এটা আমি জাস্ট আপনি মার্কেটের চাহিদার বাইরে যদি আপনি গ্রাজুয়েট তৈরি করেন তাহলে ওই গ্রাজুয়েট আনএমপ্লয়েড থাকবে না। এটা মার্কেটের চাহিদাটা যেটা আমরা করতে চাচ্ছি সেটা যে মার্কেটের চাহিদা, রাষ্ট্রের তো অনেকগুলি সেকশন আছে, অনেকগুলি সেক্টর থাকবে। আমাদের তো প্রত্যেকটা সেক্টরেই নৈতিকতা না থাকলে তো সবকিছু আমার ওই যে চলাবিল ঝুড়ির মতো হয়ে যাবে। সেটা থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। প্রফেসর আপনি বলেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। টপিকটা খুব সুন্দর। কেমন গ্রাজুয়েট চাই? উইদাউট এনি ইন্টারঅ্যাকশন গ্রাজুয়েটের আগের যে ধাপটা 18 ইয়ার্স টিনেজারদের আগ পর্যন্ত যে ধাপটা, সেই ধাপটার আমাদের কি অবস্থা আছে? বিল্ডিং এর পরে টিনের ঘর করা যায়, টিনের ঘরে পরে বিল্ডিং করা যায় না। আমরা যাতে গ্রাজুয়েট করব তারা কি সত্যি গ্রাজুয়েট হওয়ার উপযুক্ত কিনা, এই কার্যক্রমটা আগে দরকার, এই গবেষণা আগে দরকার। আমরা যারা ছোটবেলা পড়েছি, আমি এখন 56, আমাদের মক্তব ছিল, প্রাইমারি স্কুল ছিল, স্কাউটিং ছিল কম্পালসারি, এগ্রিকালচার ছিল কম্পালসারি, মেয়েদের গার্লস অর্থনীতি ছিল কম্পালসারি, নামাজ স্কুলে কম্পালসারি ছিল। আমরা মুসলিম কান্ট্রি, আল্লাহ পাক তো আমাদের সৃষ্টিকর্তা, উনি যেভাবে আমাদের সৃষ্টি করে যে গুণগুলো অর্জন করতে বলেছেন ওই গুণগুলো অর্জন করাই বড় গ্রাজুয়েশন। আমি মনে করি যে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন তোমার কি যোগ্যতা থাকা দরকার। অনেক অসংখ্য সূরাতে বলেছেন, অসংখ্য সূরাতে এডুকেশন করতে বলেছেন। কি সেই এডুকেশন? এক্সাম্পল হিসেবে আমাদের প্রফেসরের পুরো লাইফটাই আমাদের একটা গ্রাজুয়েশন। তা আমি আমাদের বিদ্যুৎ যারা কারিগর তৈরি করেন তাদের অনুরোধ করবো যে আপনারা পারবেন গভর্নমেন্টকে পুশ করতে, সারের মতো বিজ্ঞ লোকজনরা পারবেন যে আমাদের প্রাইমারি, হাই স্কুল এবং কলেজের কারিকুলামটা যাতে অ্যাজ পার আওয়ার ক্রিয়েটর হয়, অ্যাজ পার আওয়ার বিশ্ব নেতা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডলাইন অনুসারে হয়, তাহলে কোনো মানুষ ধর্ম থেকে মুক্ত হবে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি একটু পরিচয় দেন। আমি প্রফেসর ডক্টর হানিফ খান, ইউনিভার্সিটি অফ কুমিল্লার ডিন। সময় আমি বেশি নেব না, জি 1 মিনিটই আমি শেষ করব। যারা গ্রাজুয়েট তারা প্রথম 18 কোটি মানুষের মধ্যে একজন। প্রথম কথা হচ্ছে গ্রাজুয়েটকে প্রথম মানুষ হতে হবে, ভালো মানুষ। দ্বিতীয় কথা হচ্ছে এই 18 কোটির মধ্যে এরা ব্যতিক্রম। গ্রাজুয়েট এ কারণে তাদেরকে জাতির মানব সম্পদ হতে হবে। আর গ্রাজুয়েটকে শিক্ষা অর্জনের ক্ষেত্রে হিউম্যান রিসোর্স তো হতে হবে না। শিক্ষা অর্জনের ক্ষেত্রে তার মাথা থেকে এটি ছেড়ে ফেলতে হবে আধুনিক দাসত্বের চাকরি নামক সোনার হরিণের পেছনে তারা যাতে না ঘোরে, তারা জাতির নেতৃত্ব দিবে। আর আপনি বলেন যে এন্টারপ্রেনার হতে হবে, আমাদের জব সিকিং এর থেকে এন্টারপ্রেনারশিপের দিকে আপনি বেশি উদ্বুদ্ধ করছেন। ডক্টর ইউনুস যেটা বলেন যে আমি চাকরি খুঁজবো কেন, আমি চাকরি দেব, ক্ষেত্র তৈরি করব, আমি চাকরি দেব। এবং স্যার যে বলেছেন সায়েন্স, প্রত্যেক গ্রাজুয়েটই থাকবেন একজন বিজ্ঞানী, তার তার জায়গা থেকে সে নিজে আবিষ্কার করবেন কি তৈরি করা যায় জাতির জন্য, এটাই তার ভাবনা থাকবে। আর এই ক্ষেত্রে আমি কিছু দৃষ্টি আকর্ষণ করবো কর্তা ব্যক্তিটা, সেটা হলো আপনার বক্তব্যগুলোকে আইসবাইক কাছে দিয়ে দেন। হ্যাঁ, আমরা একটু টাইম কনস্ট্রেইন্টের জন্য বেশি সময় হয়ে গেছে। স্যার বৃদ্ধ মানুষ, স্যার অনেক আমার কথাগুলো আমি ডক্টর আব্দুল আজম ভাইয়ের কাছে আমি পৌঁছে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ। স্বামী মোহাম্মদ দেওয়ান, আচ্ছা, আমি মূলত দুইটা স্কিলের কথা বলতেছিলাম। একটা হচ্ছে গ্রাজুয়েটদের মধ্যে আমরা হচ্ছে গ্লোবাল ভিউ চাই, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের মধ্যে দেখা যায় কমন যে তারা পারলে বাইরে চলে যেতে চায়, বাট ওরকম না, কিন্তু গ্লোবাল ভিউ যে আমি যে বিশ্বেরও না করি,
আমার তিন দিকে শুধু ভারত, একদিকে বঙ্গোপসাগর না, বরং এর বাইরে একটা বিশাল পৃথিবী। আমাদের প্রত্যেকটা গ্র্যাজুয়েটের মধ্যে এই জিনিসটা থাকে, একটা জিনিস। সেকেন্ড জিনিসটা হচ্ছে গ্র্যাজুয়েটের মধ্যে অবশ্যই ফিনান্সিয়াল লিটারেসিটা খুব জরুরি। আমরা দেখি যে বারবার বলতে এন্টারপ্রেনারশিপ, কিন্তু ম্যাক্সিমাম গ্র্যাজুয়েটের ফিনান্সিয়াল লিটারেসি থাকে না। তো এটা যাতে আমাদের প্রত্যেকটা গ্র্যাজুয়েশন করার সময় সাবজেক্টগুলোতে এটা যাতে জোর দেওয়া হয়, এবং সেটা বেসিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা নিজেরটা থেকে শুরু করে একটা ইনস্টিটিউশনে কিভাবে করতে হয়, এগুলো যদি জোর দেওয়া হয় তাহলে ওদের ভালো হয়। তো এটা আমার দুটো করতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। প্রসেসন আচ্ছা, ঠিক আছে, আপনি বলতে চান? না, দুজনেই বলেন, এক মিনিট। জি, আসসালামু আলাইকুম। আসলে এক মিনিটে তো আসলে কিছুই হয় না, তো কি বলবো? আচ্ছা, আমি একটা পয়েন্ট আমি জানতে চাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর, আমার ফজলি স্যার আমার ডাইরেক্ট টিচার, উনি মেনশন করেছেন, ধন্যবাদ স্যারকে। কেমন গ্রাজুয়েট চাই? অনেকগুলো কথা চলে আসে, বিভিন্ন গুণে গুণান্বিত, কিন্তু চাইলে কি সবকিছু পাওয়া যায়? পাওয়া যায় না তো। এখন পাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেটা লিস্ট করতে হবে। এখন অনেক কথা বলা যায়, এত কথা তো বলতে পারবো না, সময় দিয়েছেন মাত্র 1 মিনিট। একটা পয়েন্ট আনি, সেটা হচ্ছে নীতি নৈতিকতা, ধর্মীয় যে গাইডলাইন আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে, সেইটা কিন্তু ফলো করে সারা পৃথিবী কিন্তু আগে যাচ্ছে। আমরা আগায় ছিলাম আগে, এখন পড়ছি পিছিয়ে। আমি একটা কথা বলি, এখন আপনারা টরেন্টো ইউনিভার্সিটির নাম শুনেছেন, কানাডার টরেন্টো ইউনিভার্সিটি প্রফেসর কিট মুর, উনি একজন ভ্রূণতত্ত্ববিদ। উনি গবেষণা করতে গিয়ে দেখেন যে মানুষ কিভাবে তৈরি হয়, তৈরি হতে হতে তারপরে একদম রুট লেভেল থেকে মানুষ কিভাবে তৈরি হয়, রক্তবিন্দু থেকে, আলাগ সূরা আলাগে তা আছে, ওইটা দিয়ে উনি কনফারেন্স করেছেন যে মানুষ এভাবে আসে, তারপরে রক্তবিন্দু হয়, তারপরে স্কেলেটন তৈরি হয়, তারপরে মাংসপেশি উপরে আসে, তারপরে একজন মানব তৈরি হয়। ইসলাম বিভিন্ন কনফারেন্সে জবাব দিচ্ছেন, দেখাচ্ছেন। ইসলামিক চিন্তাবিদরা বলতেছেন, এটা তুমি কি বলতেছো? তুমি এখন এটা বলতেছো? এটা তো 1400 বছর আগে কোরআনে এটা বলা আছে। উনি তো হতভম্ব হয়ে গেলেন। তারপরে উনি কোরআনে ভালো করে রিসার্চ করে দেখলেন, হ্যাঁ সত্যি তো, এটা তো কোরআনে আছে, তাহলে সায়েন্সের অনেক আগে কোরআন রয়েছে। সেই কোরআনকে ফলো করে তারা এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা পিছাচ্ছি, কারণ এই কাজগুলো করছি না। আরেকটা এক্সাম্পল দিই, যখন ফেরাউন যখন মারা গেলেন, ডুবে মরলেন লোহিত সাগরে, তার লাশ যখন পাওয়া গেল এই সমুদ্রের তীরে, তখন এটা ফ্রান্সের জাদুঘরে রাখা হলো। দেখা গেল তার লাশ, তার ইয়েটা পচে নাই, শরীরটা পচে নাই। তো চিন্তা করতে পচে নাই কেন? বিজ্ঞানী মরিস ব্রুকেইন, ফ্রান্সের বিজ্ঞানী, তাকে দেওয়া হলো, উনি চর্চা করে দেখেন, হ্যাঁ এখানে তো লবণের পরিমাণ বেশি ছিল, লবণের পরিমাণ বেশি থাকলে জানেন, অনেক কিছু জানেন যে পচে না। সমুদ্রে হচ্ছে 97%, 97 থেকে 99 পর্যন্ত সোডিয়াম ক্লোরাইড থাকে সমুদ্রের পানিতে। এই সল্টের কারণে তার মাংসগুলো পচে নাই। এটা বিজ্ঞানীরা বের করে দেখলেন যে কোথায় আছে। উনি সৌদি আরবে কনফারেন্সে গিয়ে বলতেছেন, এটা তো এরকম এরকম এটা পাওয়া গেছে। সৌদি আরবের বিজ্ঞানীরা বলতেছেন, যারা ইসলামিক চিন্তাবিদ, তারা বলতেছে এটা তো কোরআনে 1400 বছর আগে আছে। ওইটা দেখে বলতেছেন, হ্যাঁ তাই তো, তারপর মুসলমান হয়ে গেলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, যাই হোক, আমাদের যেটা বলা হচ্ছে আমাদের চর্চা করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। রোবট বানায় যে অবস্থাটা তৈরি করতেছে, এই যে আর্টিফিশিয়াল নলেজে, তো মানুষের বিশ্বাসের তো উবে যাচ্ছে। কিন্তু এই জায়গাগুলোতে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি, কোরআনের আলোকে দেখতে হবে, চিন্তাগুলো করতে হবে। কিন্তু যেটা কোরআনের আলোকে দেখতে হবে, তাহলে মানুষ মানে মূল জিনিস থেকে বিচ্যুত হবে না। এই জায়গাটাকে সেন্টার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। মুরব্বি, আপনি কিছু বলেন, এইবার শেষ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি যেটা বলতে চাচ্ছি যে কেমন গ্রাজুয়েট চাই, এই প্রশ্নের উত্তরে প্রথম কথা হলো গ্রাজুয়েটরা জাতির জন্য সম্পদ। আমরা বিগত যদি কাছের 20 বছর আমরা দিকে তাকাই, তাহলে যত বড় শিক্ষিত সে তত বড় করাপ্টেড ম্যান, এটা আমরা লক্ষ্য করছি। তার মানে হচ্ছে যে করাপশনকে কিভাবে রোধ করা যায়, ইথিক্যাল এডুকেশন, যেটা ডক্টর আজিজ ভাইয়ের ইয়েতে আর্টিকেলে আসছে, আমরা এটাকে সমর্থন করি। কারণ কোন অবস্থায় জাতির জন্য যেন বোঝা না হয়। আজকে গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশ 2.0 এই যে কথাটা, এটা কেউ আনেন নাই। আমি যেটা মনে করি আলহামদুলিল্লাহ বলা দরকার। আল্লাহ তাআলা এবং আমাদের ইয়াং জেনারেশনের অবদানের কারণে আজকে এখানে আমরা এই খোলা ভাবে উন্মুক্ত ভাবে কথা বলতে পারছি। আমার বিশ্বাস যদি এটা না হতো আমরা কথা বলতে পারতাম না। সেজন্য আমাদেরকে জাতিতে এই ইউনিভার্সিটি, আমিও স্টুডেন্ট ছিলাম, এখান থেকে আমি পিএইচডি করেছি, কিন্তু আমাদের এই প্রাণের ইউনিভার্সিটিকে কি বলা হয়? ডাকাতদের গ্রাম বলা হয়েছে। আমরা চাই না এমন গ্রাজুয়েট তৈরি হোক ঢাকা ইউনিভার্সিটিতে
যারা ডাকাতের মতো আচরণ করবে, যারা জালিম হবে, যারা হবে সেবক, যারা হবে দিনদার, যারা হবে এই দেশের মানুষের জন্য সম্পদ। ধন্যবাদ সকল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের প্রোগ্রামের শেষে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে সবার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করব আমাদের শেষের দোয়ায়। হ্যাঁ, আমাদের সবার প্রতি। এক মিনিট, এরপরে আর আমরা কাউকে আসসালামু আলাইকুম। আমার যে একটা মানে মালয়েশিয়াতে দেখেছি, বিভিন্ন দেশে দেখেছি, আমাদের যারা ছাত্র তাদের মাঝে একটা ডাবল ডিগ্রি একটা সিস্টেম ইউনিভার্সিটি চালু হয়, মেজর মাইনর। যেমন একটা ছেলে লতে সে মেজর করলো, সিভিল নলেজে সে মাইনর করলো, দেখা যাচ্ছে আর কিছু সাবজেক্ট অ্যাড করলে একই সাথে তার দুটো ডাবল ডিগ্রি হয়ে যায়। দেখা যাচ্ছে তখন আপনার তার চাকরির ক্ষেত্রে, জবের ক্ষেত্রে অপরচুনিটি বৃদ্ধি পায়। আমার মনে হয় আমাদের ইউনিভার্সিটিগুলোতে আমাদের গ্রাজুয়েটদের জন্য ডাবল ডিগ্রি সিস্টেম যদি চালু থাকে তাহলে আমাদের গ্রাজুয়েটটা বেনিফিট করতে পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের থেকে অনেক চমৎকার মতামত এসেছে, যে মতামতগুলো আমাদের এখানে যারা বরেণ্য আলোচক আছে সে আলোচকদের পাশাপাশি আমাদের প্রোগ্রামকে অনেক সমৃদ্ধ করেছে তথ্যের দিক থেকে। এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন আমাদের শেষ পর্যায়ের প্রোগ্রামে আমরা আমি ধন্যবাদ জানাচ্ছি নবীন স্যারকে এই অনুষ্ঠানের এই অংশ, বিশেষ করে যারা অডিয়েন্সে ছিলেন এবং তারা মন্তব্য করেছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এই বিষয়টা বা এই পার্টটা সম্পূর্ণ করার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ, ডিন আইন অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি তাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তার সমাপনী বক্তব্য পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে গণঅভ্যুত্থানোত্তর বাংলাদেশ শিক্ষা সংস্কার প্রসঙ্গ কেমন গ্রাজুয়েট চাই, এই শীর্ষক আজকের আলোচনা সভার সম্মানিত আলোচকবৃন্দ, আপনারা যারা শ্রোতার আসনে আছেন, সম্মানিত শ্রোতৃ মণ্ডলী, যারা প্রোগ্রাম পরিচালনা করছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি অল্প কয়েকটি কথা বলবো। অনেকক্ষণ পর্যন্ত আপনারা শুধু শুনেছেন, আপনারা নিজেরাও বলেছেন এই আজকের যে আলোচনার বিষয়বস্তু, এই বিষয়বস্তুর উপরে আমাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থট এর সম্মানিত মহাপরিচালক আমাদের প্রিয় আজিজ ভাই একটি দীর্ঘ আলোচনা করেছেন। আসলে এই প্রোগ্রামটি এমন হওয়া উচিত ছিল আমার দৃষ্টিতে, একজন প্রবন্ধ উপস্থাপক, একজন আলোচক এবং তারপরে ওপিনিয়ন, কিন্তু উনি একটু ইনক্লুসিভনেসটা বাড়াতে চেয়েছে, অনেকে এখানে আলোচনা করবেন এই জন্য এসেছেন। আজিজ ভাই কিন্তু আমার জীবনে প্রথম দেখা যে একজন প্রবন্ধ উপস্থাপক 1 ঘন্টা তার বক্তৃতা দিয়েছেন আর কি। তো ধন্যবাদ আজিজ ভাইকে এত বিষয় এর ভিতরে এত আনার জন্য। অনেকগুলো বিষয় তিনি এনেছেন এবং চমৎকার আলোচনা করেছেন। মূলত আজিজ ভাইয়ের পিএইচডি হলো শিক্ষার উপরে এবং শিক্ষা সংক্রান্ত ওনার আগেরও আলোচনা আমি দেখেছি। একটি বিশ্ববিদ্যালয়ের মডেল কি হওয়া উচিত, একটি প্রেজেন্টেশনে আমি দেখেছি চমৎকার প্রেজেন্টেশন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত। উনি সবসময় প্রস্তাব করেন একটি ইন্টিগ্রেটেড এডুকেশন সিস্টেম যাতে এস্টাবলিশড হয়, এই জন্য একটি চমৎকার প্রস্তাবনা উনি সবসময় পেশ করেন। এই মর্মে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেখতে চান, যেটা ওনার চিন্তাধারা এখানে প্রতিফলিত হয়েছে এই গবেষণায়, এই পেপারের মধ্যে। এই জন্য ওনাকে প্রথমে আমি ধন্যবাদ জানাবো। আর ধন্যবাদ জানাবো আমাদের এখানে বিদগ্ধ এবং সম্মানিত যে আলোচক বৃন্দ আছেন, ওনাদের ডেজিগনেশন যদি বলি তাহলে ওনার, আমি ডেজিগনেশন বলবো আপনি সবাই জানেন,
আমাদের ইসুফ সাহেব, আমি স্যারের পূর্ণ নাম না বলে বলছি, আমার শ্রদ্ধা ইসুফ সাহেব, উনি এক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এবং পাশে যে ফজল ইলাহি স্যার আছেন, উনি বিজ্ঞান ভিত্তিক গ্রাজুয়েশন যোগ্যতা কিভাবে অর্জন করা দরকার গ্রাজুয়েটদের চমৎকার আলোচনা করেছেন, এবং অন্যরা সুন্দর আলোচনা করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ সভাপতির একটা কাজ হলো ভোট অফ থ্যাঙ্কস, ধন্যবাদ জানানো, কারণ আর কিছু বাকি থাকে না, এবং শুধু উনি সামারি করে প্রোগ্রাম শেষ করে দেবেন। তারপরেও আমি কিছু কথা না বললে নয়, আমি অল্প কিছুক্ষণ সময় নেব। আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনাদেরকে দীর্ঘক্ষণ এখানে আপনারা সময় দিয়েছেন, আর বেশি আপনাদেরকে বোর করব না। উনি যে টাইটেল দিয়েছেন শিক্ষা সংস্কার কেমন গ্রাজুয়েট চাই, আমি এর ভিতরে যে কন্টেন্ট আছে, এই কন্টেন্ট পড়ে আমাকে আমি একটি জিনিস বুঝেছি, সেটা হলো শিক্ষা সংস্কার প্রসঙ্গ। উনি একটি শিক্ষা ব্যবস্থার কথাও বলেছেন এর মধ্যে। কেমন গ্রাজুয়েট চাই, আমরা স্বাভাবিকভাবে যখন কোনো রিসার্চ করি, তখন আমরা যে সাবসিডিয়ারি পার্ট, টাইটেলের যে পার্টটা থাকে, আমরা মনে করি যে রিসার্চের মেইন ফোকাসটা তার উপরে। কিন্তু আজিজ ভাই এখানে শিক্ষা সংস্কার, উনি বেশি ফোকাস দিয়েছেন শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত। এটি দরকার প্রাসঙ্গিক ভাবে, কারণ গ্রাজুয়েট কেমন চায়, এটা যদি শিক্ষা ব্যবস্থাটা যদি চমৎকার না হয়, শিক্ষা ব্যবস্থা যদি এক্সপেকটেশন ফুলফিল না করে, তাহলে প্রস্তাবিত যে গ্রাজুয়েট আমরা কামনা করছি, সেই গ্রাজুয়েট তৈরি হবে না। এই জন্য উনি ভূমিকায় কিন্তু আসলে আমার দৃষ্টিতে, আমি হলে এই ধরনের পেপার লিখলে শিক্ষা সংস্কার কেমন শিক্ষা ব্যবস্থা চাই, এরপরে আমি ফোকাস করতাম। এটি আমার দৃষ্টি। এবং কেন চাই, এই যে রিসার্চ কোশ্চেনটা, আমরা কেমন গ্রাজুয়েট চাই, কেন চাই, তাহলে প্রবলেম স্টেটমেন্টটা কি, সমস্যাটা কি এই গবেষণায়, এর প্রেক্ষাপটটা কি, মোটিভেশনাল ফ্যাক্টরটা কি। এই মোটিভেশনাল ফ্যাক্টরটা, ড্রাইভিং ফ্যাক্টরটা কিন্তু এই ভূমিকা আসা দরকার ছিল, যে কেমন গ্রাজুয়েট চাই। আর বর্তমান যে এক্সিস্টিং যে গ্রাজুয়েট আছে, এই গ্রাজুয়েট আমাদের প্রত্যাশা পূরণে সহজ নয়, অতএব আমরা এই গ্রাজুয়েট চাই। তাহলে এটা জাস্টিফিকেশন তৈরি হতো। এটা আজিজ ভাইয়ের জন্য বলছি, বা আপনারা যারা পেপার প্রেজেন্ট করবেন, আমার মনে হয় ভূমিকাতে এই বিষয়গুলো রাখলে, যে ভূমিকা পড়েই readers can be well aware of the proposed matter. এই এবং আজিজ ভাইয়ের যে প্রস্তাব, শিক্ষা কেন, আপনারা সবাই জানেন যে শিক্ষা অর্জন করলে একজন মানুষ, আমাদের মধ্যে রাইট টু এডুকেশন, এই শিক্ষা গ্রহণ আমার অধিকার, আর রাষ্ট্রের দায়িত্ব আমার এক্সেসটাকে, এডুকেশনের এক্সেসটাকে রাষ্ট্র ইনশিওর করা উচিত। কিন্তু আমরা যে রাষ্ট্রের যে অব্লিগেশন, ইন্টারন্যাশনালি যদি আমরা হিউম্যান রাইটস ইনস্ট্রুমেন্ট গুলোর ক্ষেত্রে দেখি, তাহলে রাষ্ট্রের অব্লিগেশন কিন্তু সীমাবদ্ধ এলিমেন্টারি এডুকেশন পর্যন্ত। রাষ্ট্র দায়িত্ব নেবে প্রাইমারি এডুকেশন। আপনারা অনেক সলিমুল্লাহ খানের আলোচনা শোনেন, সলিমুল্লাহ খান বলেন যে প্রাইমারি এডুকেশন কি ক্লাস 5 পর্যন্ত, প্রাইমারি এডুকেশন ক্লাস 8 পর্যন্ত, বা ফাউন্ডেশনাল নলেজ, ফাউন্ডেশনাল এডুকেশন পর্যন্ত। এর জন্য বিতর্ক আছে। তবে কেন আমরা এই শিক্ষা চাই? শিক্ষা একজন ব্যক্তিকে এডুকেটেড করে, তাকে পথ দেখায়, তার মনোজগৎকে আলোকিত করে, তাকে সক্ষম করে সমাজে বেঁচে থাকার জন্য, তাকে সক্ষম করে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য, তাকে সক্ষম করে রাষ্ট্রীয় নেতৃত্ব দেওয়ার জন্য। কারণ একজন মানুষের জীবনে তিনটি অবস্থা, একটা হলো তার ইন্ডিভিজুয়াল লাইফ, আর একটা হলো সোশ্যাল লাইফ, আর একটা হলো ন্যাশনাল লাইফ। তাহলে শিক্ষা একজন মানুষকে তার ইন্ডিভিজুয়াল লাইফের জন্য ফিট করে, তার সোশ্যাল লাইফের জন্য ফিট করে, আর তার ন্যাশনাল লাইফের জন্য ফিট করে। আর বৃহত্তর অর্থে আপনি এক্সটার্নাল থেকে যদি যান, তাহলে এই গ্লোবাল ভিলেজে তাকে কম্পিটেন্ট, সে যদি কম্পিটিশনে নিজেকে কোপ করতে পারে,
কম্পিটিশনে যাতে সার্ভাইভ করে, এই জন্য তাকে যোগ্যতা সম্পন্ন করার জন্য শিক্ষা সহায়ক শক্তি হিসেবে কাজ করে। এখন আজকের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় এই কাজটি হচ্ছে কিনা, তাহলে সবচেয়ে বড় জিনিস হলো কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করছে কিনা। সেকুলার শিক্ষা ব্যবস্থার কথা যদি আমরা বলি, অ্যাপার্ট ফ্রম বাংলাদেশ বা অন্যান্য জায়গায় আমরা যে শিক্ষা ব্যবস্থা, ফর এক্সাম্পল অস্ট্রেলিয়ান শিক্ষা ব্যবস্থা আমি যেটা একটু আলোচনা করি, এখানে শিক্ষা ব্যবস্থায় সেকুলার যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা কিন্তু একজনকে যোগ্যতা সম্পন্ন করছে, তার প্রফেশনাল লাইফে তাকে সার্ভাইভ করার জন্য যথেষ্ট তাকে সার্ভাইভ করার জন্য যোগ্যতা সম্পন্ন করছে এবং সে যাতে কন্ট্রিবিউট করে এই ক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন করছে। এটি কিন্তু আমরা ওয়েস্টার্ন এডুকেশনে পাই। কিন্তু আমাদের যে দৃষ্টিভঙ্গি একটি রাষ্ট্রে, এবং আপনি অস্ট্রেলিয়ান এডুকেশনে প্রাইমারি স্কুল থেকে শুরু করে তারা কিন্তু রিলিজিয়াস এডুকেশন, যার যার ধর্মের সেই শিক্ষা গ্রহণ করতে পারবে, পাশাপাশি যারা এথিক্যাল এডুকেশন, আপনারা নিজেই জানেন এই আমাদের যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেখানে কিন্তু ইন্টিগ্রেটেড শিক্ষার মধ্যে তারা রিলিজিয়নের বাইরে কিন্তু এথিক্যাল এবং মোরাল এডুকেশনের সিস্টেমটা চালু করেছে। এথিক্যাল এবং মোরাল এডুকেশনটা হলো রিলিজিয়াস এডুকেশনের অল্টারনেট, কারণ তারা মনে করে রিলিজিয়নকে কিভাবে সাবস্টিটিউট করা যায়। রিলিজিয়নের সাবস্টিটিউট হলো নৈতিকতা। একজন লেফটিস্ট, একজন মার্কসিস্ট, সে সমাজে টিকে থাকে, কিভাবে টিকে থাকে? কারণ রিলিজিয়নের বিরোধিতা করছে, সে বিরোধিতা করে হিউম্যান যে অ্যাট্রিবিউটস, সেই হিউম্যান অ্যাট্রিবিউটস গুলো ডেভেলপমেন্টের মাধ্যমে। দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি অনেক লোক শিক্ষক, আমরা হয়তো আমি নামাজ পড়ছি, আমি করাপশনে করি, আমি শিক্ষক, একজন গ্রাজুয়েট ধর্ম আছে, সে করাপশনের মধ্যে আছে, একজন বস্তুবাদ ধর্ম নেই, শিক্ষা আছে, সে করাপশন করে না। তাহলে দেখা যায় এই মানবিক মূল্যবোধ গুলো সে কিভাবে তৈরি করেছে, নৈতিকতার উপরে ভিত্তি করে। আর ধর্ম, বিশেষ করে ইসলাম, এই নৈতিকতা বোধকে পার্মানেন্সি দেওয়ার জন্য, পারপিচুয়ালিটি দেওয়ার জন্য সহায়ক হিসেবে কাজ করে। মাদ্রাসায় শিক্ষিত কাওমি উলামা, আলিয়া উলামা, আমরা সবাইকে যদি দেখি, আমি ওই টারশিয়ারি লেভেলের এডুকেশনের কথা বলি, সবাইকে জিজ্ঞেস করেন তো যে আপনি এই দাওরা হাদিস কেন পড়েছেন, আপনি আলিয়া মাদ্রাসা এত বড় সার্টিফিকেট কেন নিয়েছেন? সব কেউ উত্তর দিবে না। যে তাদের উত্তর হবে একজনের মাওলানা হয়েছে, একজনের মুহাদ্দিস হয়েছে, এটাই তার উত্তরের মধ্যে শেষ। কিন্তু সমাজের প্রতি কোন মুহাদ্দিসকে আপনি পাবেন না যারা সমাজ নেতৃত্ব দেয়। কোন আলেমকে, খুব কম কোন আলেমকে পাবেন না সাদাকায়ে জারিয়ার কথা বলে, কিন্তু কোন আলেম নিজেকে ভলান্টিয়ার করেছে সমাজের কোন কাজে, খুব রেয়ার। মসজিদের ইমাম সাহেব খুতবা দেন, মসজিদের ইমাম সাহেব বড় বক্তৃতা দেন, ইমাম সাহেবকে অ্যাক্টিভিস্ট হিসেবে আপনি পেয়েছেন, খুব কম উদাহরণ আছে। সেই ইমাম সাহেব মনে করেছে এই বক্তৃতা দেওয়া, এই মসজিদে খুতবা দেওয়া, এটি তার জীবনের দৌড়। আর যারা কওমি মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় পড়েছে, ও তো বাবার ইনফ্লুয়েন্সে পড়েছে। বাবা বলেছেন, বাবা তুমি মাদ্রাসায় যাও, আমার পীর সাহেব বলেছেন, যেমন আমার বাবা, আমি যখন মেধাবী ছাত্র ছিলাম, আমার ভাইরা বললো যে তাকে স্কুলে পড়াবো, সে খুব ভালো রেজাল্ট করবে, ডাক্তার হবে। আমার বাবা বলছে যে আপনার বাবাকে তার পীর সাহেব বলছে, আপনার একটা ছেলেকে মাদ্রাসা দেবে, তাহলে আপনার বেহেশত কাজ পাবে। বুঝতে পারছেন? কিন্তু আমি যে মাদ্রাসায় পড়ে ইসলামের আদলে এই সমাজ পরিবর্তনের চিন্তা ভাবনা করব, আমি যে মাদ্রাসায় পড়ে সোশ্যাল লিডারশিপ তৈরি করব, আমি মাদ্রাসার হুজুরদের দেখছি চাঁদা বাড়া তুলতে খুবই সিদ্ধ, কিন্তু যার কাছে চাঁদা তুলেছে কখনোই তাকে বলে না আপনি যেভাবে টাকা ইনকাম করছেন এই টাকা, যারা জানেন করাপ্ট পারসন তারা কিন্তু দান খয়রাত বেশি করে, এবং এই দানগুলো
এরা বৈধ করে। আপনারা শুধু এই কালো টাকাকে সাদা করার মনে করেন যে ট্যাক্স ফ্রি করে ট্যাক্স এর ই করলে কালো টাকা সাদা হয়। কালো টাকা তো হজ করে উমরা করে এইভাবে সাদা করে না, এইভাবে সাদা করে। তাহলে আমরা দেখি কি, আমি কনক্লুশন ড্র করে এইভাবে যে শিক্ষার মূল উদ্দেশ্য কি। একজন মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন যদি শিক্ষার মধ্যে পারসিভ না হয়, রিফ্লেক্টেড না হয় এবং মনোজগতে যদি সেটাকে ধারণ না করে, তাহলে ওই গ্রাজুয়েট শুধু সার্টিফিকেট ধারণ করবে, ওই গ্রাজুয়েট সমাজের জন্য কন্ট্রিবিউটর হবে না। আমরা চাই একজন গ্রাজুয়েট সে এডুকেট লেভেলের একাডেমিক নলেজ থাকবে, সে অ্যাক্টিভিস্ট হবে, রেসপন্সিবল সিটিজেন হবে টুয়ার্ডস দ্য সোসাইটি as well as toward the nation। আর এটিকে ধরে রাখার জন্য তার মধ্যে তাকওয়ার প্রয়োজন। মাদ্রাসায় পড়া যথেষ্ট না, ইসলামী শিক্ষাকে ইন্টিগ্রেট করলেও কোনো কাজ হবে না। ইসলামী শিক্ষাকে ইন্টিগ্রেট করলেও কাজ হবে না যদি তার চেতনার মধ্যে খোদাগিরিতা না থাকে। আপনারা জানেন শর্ষিনা মাদ্রাসায় একজন মহাদ্দেশ ছিলেন, ওনাকে চায়না হুজুর সবাই বলতো, মাওলানা যে নিয়াজ মাকতুম, ওনাকে তুর্কিস্তানে পড়েছেন। তো উনি বলতেন কি যে আমরা যারা এই লম্বা জামা গায়ে দিই, তারা তারপরে মাথায় টুপি দিই, দেখেন না পীর সাহেবরা, শর্ষিনা মাদ্রাসার পীর সাহেব শুয়ে আছে, টাকার পর টাকা, 1 টাকা হয়ে যাচ্ছে, আপনার ওই সামনের বক্সটা ভরে যাচ্ছে, আবার টাকা বক্স খালি করে আসছে। পীর সাহেব জীবনে বলছে না যে আমাকে টাকা দাও কেন, আমাকে টাকা দাও কেন, আমাকে টাকা দিলে তো তোমার কোনো সওয়াব হবে না। আপনার টাকা দেওয়ার কথা কাকে? আপনার প্রতিবেশীকে, সে যদি দরিদ্র হয়। টাকা দেওয়ার কথা কাকে? মিসকিনকে যদি টাকা দেওয়া হয়। আপনার টাকা দেওয়ার কথা কাকে? দরিদ্র এবং ক্ষুধা মানুষকে যদি টাকা দেওয়া হয়। আমরা যে গোলাম মোস্তফার যে কবিতাটা পড়ি, এটা তো হাদিসের বাণী, তা হাদিসে আছে। তাহলে আপনি মাদ্রাসায় পড়ছেন, আপনার চেতনা ইসলাম নেই, তাহলে আপনার মাদ্রাসায় গ্রাজুয়েট হয়ে কোনো লাভ নেই। আপনি যে এডুকেশন আছেন, সেই এডুকেশনের সাথে আপনার এই চেতনা যুক্ত করতে হবে। এই চেতনার যুক্ত করার জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা সিস্টেম তৈরি হয়েছে। যদিও তাদের এডুকেশনে তারা আসলে জৈবিক চাহিদা পূরণ করার জন্যই শিক্ষা মানেই শুধু প্রফেশনাল ফিটনেস, আমরা বলি না, শিক্ষা মানে প্রফেশনাল ফিটনেস, হিউম্যান অ্যাট্রিবিউটস গুলো তাকে ধারণ করতে হবে, রেসপন্সিবিলিটি তাকে ধারণ করতে হবে সমাজ এবং মানুষের জন্য কাজ করার জন্য। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আপনারা তো জানেন মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের কল্যাণ করে। হাদিসে রাসূল এই চেতনা ধারণ করে একজন গ্রাজুয়েট তৈরি করতে হবে। তার জন্য দরকার যে শিক্ষা ব্যবস্থা, আজিজ ভাই যেটা প্রস্তাব করেছেন, ইন্টিগ্রেটেড শিক্ষা ব্যবস্থা। আমরা জানেন আমাদের শিক্ষার বিভিন্ন ডিভিশন আছে, সকল ডিভিশনের ক্ষেত্রে, কারিকুলামের ক্ষেত্রে আমাদেরকে ইসলামকে সেখানে কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে। এবং একটি আমাদের সোসাইটি হলো প্লুরালিস্টিক সোসাইটি, হিন্দু, বৌদ্ধ, আদার সবাই এখানে বসবাস করে। তাহলে শুধুমাত্র ইসলামকে করলে তো একটা ডিসক্রিমিনেটরি অবস্থা হয়ে যাবে। অতএব ভার্চুয়াস যত আছে সমস্ত রিলিজিয়নে, সেই ভার্চুয়াস গুলোকে আমরা কম্পারেটিভ ওয়েতে আমাদের সিলেবাসের মধ্যে আমরা ইন্টিগ্রেটেড করব। তাহলে একজন তাকে যে কোয়ালিটি এডুকেশন, it depends upon the curriculum. Quality education, it depends upon the method of teaching. Quality education এবং এর enrichment depends upon research activities, scholarly activities. এই জিনিসগুলো আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে, বাংলাদেশে তো বিশ্ববিদ্যালয়গুলো হলো highest stage for learning only, not for the creation of knowledge. এটি তৈরি হয়েছে 1973 তে। এই বিশ্ববিদ্যালয়ের যে ওয়ার্ডটা, এখানে শিক্ষকদের যে পার্টি পলিটিক্স করার জন্য, ভোটের জন্য যে অনুমোদন, এই অনুমোদনে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ে এই দলবাজি শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে। এবং আপনারা তো দেখেছেন যে আমি শুরু করি বাংলাদেশ সৃষ্টির পরের থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা
দলীয় কর্মীর মতো কাজ করে। এই যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে তাদেরকে ডিভোট করতে হয় এডুকেশনের দিকে, তাহলে এই পার্টি পলিটিক্সটা বন্ধ করতে হবে। অনেকেই এই প্রস্তাবটি করেছেন। কোয়ালিটি এডুকেশন ডেফিনেটলি সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা তারা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করে, তা না হলে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে না। এই মিনিমাম স্ট্যান্ডার্ড যে মেনটেন করে এই কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করতে না, আরো এনসিলিয়ারি এবং অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস আছে সেগুলোকে সংশ্লিষ্ট করতে হবে, কারিকুলামকে ডিজাইন করতে হবে, ফিলোসফিক্যাল চেঞ্জের জন্য রিলিজিয়াস অ্যাসপেক্টকে ঢুকাতে হবে। ইসলাম যেহেতু ইসলাম ইজ নট ফর রিলিজিয়ন অনলি ফর মুসলিম, কারণ রাসূলকে পাঠানো হয়েছে জামিয়া এই ইন্না আরসালনাকুম ইলা নাসি জামিয়া সকল বিশ্ব মানবতার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। অতএব ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন মেন্ট ফর মুসলিম। এই জন্য দেখা যায় সকল আলোচনা মসজিদে ইসলামিক আলোচনা হয়। একটা সমাজ ধর্মে মনে হয় যে কোনো আলোচনা আল্লাহ রসুলের সম্পর্কে আলোচনা দেখবেন সবাই মসজিদে আলোচনা করে, এবং মসজিদে মিলাদ মাহফিল, দোয়ার মাহফিল এই মসজিদে করে, তাই না? তাহলে মসজিদে অডিয়েন্স কারা? যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। ওই অডিয়েন্সের কাছে তো ইসলাম এমনিই চলে গেছে। আপনি কোন অডিয়েন্সকে দেখাবেন যারা ইসলামের বাইরে আছে? কারণ ইসলামের অডিয়েন্স শুধু মুসলমান। এইজন্য আপনি যদি ইসলামের মডেলটা মানে পেশ করেন, ইসলামকে ইন্টিগ্রেশন নট ইন দ্য নেম অফ দ্য ইসলাম, ইসলামের ভার্চুস গুলোকে যদি আপনি আপনার শিক্ষা ব্যবস্থায় আনেন, যেমন আপনি কমার্সের ইসলামী অ্যাসপেক্ট, অর্থনীতিতে ইসলামিক অ্যাসপেক্ট এবং অন্য জিনিসগুলো মোরালিটি এথিক্স এর সাথে ইসলামিক মোরালিটি আনেন, এইভাবে একটি সিলেবাস তৈরি করেন এবং মানসিক মনোজগৎ তৈরির জন্য শিক্ষকদেরকে দায়ী। শুধুমাত্র লয়ের ছাত্রদেরকে অ্যাক্ট, স্ট্যাটিউট এবং রুলস পড়ানো আমাদের দায়িত্ব না। হ্যাঁ, এই কাজটি যদি আমরা করতে পারি তাহলে আমরা মনে হয় একাডেমিক, অ্যাক্টিভিস্ট, রেসপন্সিবল টুয়ার্ডস সোসাইটি and as well as towards nation, and সবচেয়ে হলো তার সে উদ্বুদ্ধ হবে, সে অনুপ্রাণিত হবে তাকওয়ার শিক্ষা। তাকওয়া কেমন? কারণ ইসলামী একমাত্র রিলিজিয়ন, কোরআনী একমাত্র রিলিজিয়াস মেনস্ট্রিম যা শুরু হয়েছে ইকরা দিয়ে। পৃথিবীর কোন রিলিজিয়নের প্রথমে আছে পড়ো? এই ইসলামের রিলিজিয়নে বলা হয় নাই আল্লাহ এক, এই আয়াতটি প্রথম নাযিল হয়। বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। খালি বলা হয়েছে তোমার অস্তিত্বকে তুমি জানো। ইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে তোমাকে সৃষ্টি করেছে, তার মানে তুমি পড়ো জানার জন্য তোমার অস্তিত্বের সন্ধান কোথায়, কোথা থেকে তুমি এসেছো, তোমার অরিজিন কোথায়। এইটি যদি আমি ধারণা করি, দেখেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ইসলাম হলো নলেজ বেসড রিলিজিয়ন। কোন মুসলমান যদি এইরকম বলে আমি খুব ভালো মুসলমান, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং কোরআন, হি ইজ নট এ ট্রু মুসলিম ইন রিয়েল সেন্স। কোরআন বুঝতে হবে। আর কোরআন যদি এই নলেজটা অন্তত গ্রাজুয়েটদের দেওয়া দরকার। কোরআনের ল্যাঙ্গুয়েজ ইজ নট এ ম্যান্ডেটরি, কিন্তু কন্টেন্ট ইজ ম্যান্ডেটরি হতে হবে। তাহলে আমরা মনে হয় বাংলাদেশের পার্সপেক্টিভ আমরা একজন ভালো গ্রাজুয়েট পাবো। আমাদের সবকিছুর উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। এই আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, কারণ আমাদের পথ এবং মত একটি সুনির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য। আমরা মেজরিটি মুসলিম কান্ট্রিতে আমরা মনে করি যে এইভাবে যদি শিক্ষা ব্যবস্থা হয় তাহলে সেই গ্রাজুয়েট শুধু শিক্ষিত হবে না, সেই গ্রাজুয়েট শুধু এডুকেটেড হিউম্যান বিং হবে না, হিউম্যান রিসোর্স থেকে তৈরি হবে রেসপন্সিবল পারসন। আর রেসপন্সিবিলিটি না থাকলে, কমিটমেন্ট না থাকলে সে কখনোই হিউম্যান রিসোর্স হবে না। প্রচুর শিক্ষিত লোক আছে, প্রচুর আলেম আছে, কিন্তু রেসপন্সিবিলিটি নেই, এবং তাই
হিউম্যান রিসোর্সও তৈরি হয়নি, শুধু বক্তা। আপনি দেখেন তো ইউটিউবে হুজুরদের অবস্থা, আনন্দের অবস্থা, ছোড়াছড়ি ছাড়া আর কোনো কাজ নেই। হ্যাঁ, এবং ঈদে মিলাদুন নবী আসছে, কে জশ্নে জুলুস করবে, কে রাসূলের নূরের তৈরি বানাবে, এই নিয়েই ব্যস্ত আছে, তাই না? আর এইভাবে নতুন বাংলাদেশ, যাদের শাহাদাতের বিনিময়ে বাংলাদেশ তৈরি হলো, এখন কি পরিকল্পনা থাকা উচিত? প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলোচনা হচ্ছে কেমন বিশ্ববিদ্যালয় চায়, কেমন শিক্ষা ব্যবস্থা চায়। আজিজ ভাইকে ধন্যবাদ দেবো, বিআইটি অন্তত কেমন শিক্ষা ব্যবস্থা চায়। এটা কাজটা করা উচিত ছিল তাদেরকে। বাংলাদেশের বিদ্যালয়ে মাদ্রাসা, যে সমস্ত কম মাদ্রাসা, কিন্তু তাদের চেতনা এটা আঘাত করে না, তারা বোঝে না সমাজ, তাদেরকে বুঝান। এইভাবে চেতনায় সম্পন্ন গ্রাজুয়েট না তৈরি করলে বোথ সাইড, যারা জেনারেল এডুকেশন আছে, মাদ্রাসা এডুকেশনে আছে, তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবো না দেশ, রাষ্ট্র, সমাজ এবং সর্বোপরি আখিরাতের কল্যাণের জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। এবং শেষে আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি এই প্রোগ্রামের সভাপতি হিসেবে, যারা 15 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত একটি পরিবর্তনের জন্য, ফ্যাসিস্ট রেজিমকে উৎখাত করার জন্য যারা আত্মাহুতি দিয়েছে, যারা শহীদ হয়েছে, যাদের জন্যই আমাদের পক্ষে সম্ভব হয়েছে, অনেকেই বলেছেন এই প্রোগ্রাম করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রোগ্রামগুলো কোশ্চিন কালেও, যেখানে কিরাত পাঠ করলে তাকে তার এবং কোরআন তেলাওয়াত করলে শোকজ নোটিশ খেতে হতো, আমরা আলোচনা করছি। অতএব ওদের রক্তের বিনিময়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই বাণী এখানে যারা পৌঁছে আছে, ছাত্ররা, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব আছে, যে কোনো পার্টির হোক না কেন, তাদের কাছে পৌঁছে দেবে, এই বিশ্বাস থেকে আমি শেষ করছি আমার বক্তব্য। আল্লাহ আপনাদের সবাই সহায় হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার আলোচনা শোনার জন্য।